বন্ধুরা, মোল্লা নাসিরউদ্দিন কোনো বাদশাহ বা ধনী সওদাগর ছিলেন না। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, যার ঘর ছিল শহরের প্রান্তে। ঘরের দেয়ালগুলো সময়ের সাথে সাথে কিছুটা ঝুঁকে গিয়েছিল এবং ছাদে ঘাস গজিয়েছিল। তবুও তার খ্যাতি ছড়িয়েছিল দূর দূরান্ত পর্যন্ত। মানুষ তাকে কখনো সবচেয়ে বড় জ্ঞানী বলত, আবার কখনো সবচেয়ে বড় মূর্খ। সত্যিটা এই ছিল যে মোল্লা এই দুটির মাঝখানের এক সূক্ষ্ম রেখায় হাঁটবেন। তার কথাগুলো সহজ হতো, কিন্তু তার অর্থ ছিল গভীর। তার কাজগুলো শিশুসুলভ মনে হতো, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা শিক্ষা বড় বড় মানুষদের ভাবতে বাধ্য করত। কিন্তু মোল্লা নাসিরউদ্দিনের গল্প তার এক সঙ্গীকে ছাড়া অসম্পূর্ণ ছিল। এই সঙ্গী কোনো মানুষ নয়, বরং তার গাধা ছিল। এমন এক গাধা যার নিজস্ব একটি ব্যক্তিত্ব ছিল, নিজের একটি পরিচয় ছিল। মোল্লা তাকে একটি চমৎকার নাম দিয়েছিলেন, আল জাহিদ। আরবিতে যার অর্থ হল সব সময় প্রস্তুত। এই নামটি নিজের মধ্যেই একটি রসিকতা ছিল, কারণ আল জাহিদ ছিল দুনিয়ার সবচেয়ে অলস গাধা। সে কোনো কাজের জন্যই সম্ভবত কখনো প্রস্তুত থাকত না। তার বড় বড় কালো চোখে এক অদ্ভুত ধরনের বুদ্ধিমানী আর দুষ্টুমির ভাব সব সময় ভেসে বেড়াত। তার হাঁটাচলা ছিল ধীর গতির, কিন্তু তার মাথা চলত খুব দ্রুত, বিশেষ করে যখন নিজের খাটুনি বাঁচানোর বিষয় আসত। শহরের মানুষ মোল্লা আর আল জাহিদের এই অদ্ভুত সম্পর্ক খুব আগ্রহ নিয়ে দেখত। তারা শুধু মালিক আর জানোয়ার ছিল না, তারা ছিল একে অপরের প্রতিদ্বন্দ্বী, একে অপরের সঙ্গী। তাদের সকালের শুরুটাই হতো ছোটখাটো একটা যুদ্ধ দিয়ে। মোল্লা তাকে ক্ষেতের দিকে নিয়ে যেতে চাইতেন, তো আল জাহিদ বাজারের দিকে মোড় নিত, যেখানে তার খাওয়ার জন্যে কিছু ফেলে দেওয়া সবজি পাওয়ার আশা থাকত। মোল্লা তাকে জোরে হাঁটার কথা বললে সে এমনভাবে খুঁড়িয়ে চলত যেন তার চার পায়েই ব্যথা। তাদের এই জড়ি শহরের পরিচয় হয়ে উঠেছিল। বাচ্চারা তাদের দেখে হাসত, মহিলারা মুচকি হাসত, আর বয়স্করা নিজেদের দাড়িতে হাত বোলাতে বোলাতে বলত, দেখো, নাসিরউদ্দিন আর তার উস্তাদ যাচ্ছে। এটা বলা কঠিন ছিল যে তারা উস্তাদ কাকে বলছে, মোল্লাকে নাকি তার গাধাকে। এক গ্রীষ্মের দুপুর যখন সূর্য আগুন ঝরাচ্ছিল এবং শহরের অলিগলি নির্জন হয়ে পড়েছিল, মোল্লা নাসিরউদ্দিন নিজের বাড়ির বারান্দায় বসে চিন্তায় ডুবেছিলেন। বাড়িতে আটার শেষ দানাটিও শেষ হয়ে গিয়েছিল এবং তার স্ত্রী তাকে পরিষ্কার বলে দিয়েছিলেন যে যদি সন্ধ্যা পর্যন্ত কিছু রোজগার করে না আনেন তবে তাকে না খেয়েই শুতে হবে। হঠাৎ মোল্লার চোখে এক চমক এলো। তার মনে পড়ল পাশের পাহাড়ি গ্রামে লবণের খনি আছে, যেখান থেকে লবণ খুব সস্তায় পাওয়া যেত। যদি তিনি সেখান থেকে লবণ কিনে এনে বাজারে বাজারে বিক্রি করেন তবে ভালো মুনাফা করতে পারবেন। এই চিন্তা আসতেই তিনি উঠে দাঁড়ালেন। তিনি নিজের কোমরে পুরনো কাপড় জড়ালেন এবং আল জাহিদকে প্রস্তুত করতে লাগলেন। আল জাহিদ, যে গাছের ছায়ায় খুব আরামে ঝিমোচ্ছিল, মালিককে নিজের দিকে আসতে দেখে মোটেও খুশি হল না। সে নিজের কান পেছনে ফেলে দিল এবং একটি দীর্ঘশ্বাস ছাড়ল, যেন বলতে চাইছে, এখন এই তপ্ত রোদে আবার কোন বিপদ আসতে চলেছে। মোল্লা ভালোবেসে তার পিঠ চাপড়ালেন আর বললেন, চলো বন্ধু, আজ আমাদের কপাল বদলাতে চলেছে। পাহাড়ি গ্রামের রাস্তা ছিল দীর্ঘ আর পাথুরে। আল জাহিদ প্রতিটি পদক্ষেপে নিজের বিরক্তি প্রকাশ করছিল। সে কখনো দাঁড়িয়ে যেত, কখনো ইচ্ছা করে পাথরে ধাক্কা খেত। মোল্লা তাকে ধাক্কা দিয়ে আদর করে কোনো মতে তাকে গ্রামে নিয়ে পৌঁছালেন। সেখানে তিনি নিজের জমানো পুঁজি দিয়ে লবণের বস্তা কিনলেন। দুটি বড় বড় বস্তা কিনলেন এবং সেগুলো আল জাহিদের পিঠে চাপিয়ে দিলেন। বোঝা খুব ভারী ছিল। আল জাহিদের কোমর বোঝার চাপে ঝুঁকে গেল। ফেরার পথ ছিল আরও কঠিন। রাস্তায় একটি ছোট কুলকুল শব্দে বয়ে চলা নদী পড়ত। নদী খুব বেশি গভীর ছিল না, কিন্তু তার তলায় ছিল পিচ্ছিল পাথর। আল জাহিদ যেমনই নদীর মাঝখানে পৌঁছল, তার পা হঠাৎ পিছলে গেল এবং সে ধপাস করে জলে বসে পড়ল। আরে আরে, এ কি করলে নির্বোধ জানোয়ার! মোল্লা ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠলেন। তিনি অনেক কষ্টে গাধাটিকে তুললেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বস্তায় ভরা প্রায় অর্ধেক লবণ জলে গুলে গিয়েছিল। যখন আল জাহিদ উঠল, তার পিঠের বোঝা অনেকটাই হালকা হয়ে গিয়েছিল। মোল্লা তার চোখের দিকে তাকিয়ে দেখলেন সেখানে এক দুষ্টুমি ভরা চমক ছিল। কিন্তু তিনি ভাবলেন হয়তো এটি তার মনের ভুল, বেচারা জানোয়ার হয়তো সত্যিই পিছলে গিয়েছিল। বাড়ি পৌঁছে যখন তিনি বেঁচে থাকা লবণটুকু বিক্রি করলেন, তখন তার খুব একটা লাভ হল না। পরের সপ্তাহে মোল্লা নিজের ভাগ্য আবার পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। এবার তিনি আরও বেশি সাবধান ছিলেন। তিনি আল জাহিদের পিঠে বস্তাগুলো আরও শক্ত করে বাঁধলেন। কিন্তু যেমনই তারা নদীর কাছে পৌঁছল, আল জাহিদ আবার সেই একই কাজ করল। ঠিক সেই জায়গায় সেই একই ঢঙে সে আবার জলে বসে পড়ল।
এবার মোল্লার মাথায় সন্দেহ জাগল। এক জায়গায় দুইবার দুর্ঘটনা ঘটা নিছক কাকতালীয় হতে পারে না। তিনি নিশ্চিত হয়ে গেলেন যে এটি তার চালাক গাধার আগে থেকে ভেবে রাখা এক চাল। সে নিজের পিঠের বোঝা হালকা করার জন্য ইচ্ছা করে এমনটা করছে। মোল্লার রাগ হল না, বরং তার ঠোঁটে এক হাসি ফুটে উঠল। আচ্ছা আল জাহিদ, তিনি মনে মনে বললেন, তুমি আমাকে মূর্খ ভাবছ? এবার আমি তোমাকে এমন শিক্ষা দেব যা তুমি সারা জীবন ভুলবে না। পরের বাজার সফরে মোল্লা লবণের বদলে তুলোর বড় বড় গাঁট কিনলেন। তুলো ওজনে খুব হালকা ছিল, কিন্তু দেখতে তার স্তূপ খুব বড় মনে হচ্ছিল। আল জাহিদ যখন নিজের পিঠে হালকা বোঝা অনুভব করল, তখন সে খুব খুশি হল। আজ মালিক তার ওপর সদাই ছিলেন। সে খুশিতে নিজের কান নাড়াতে নাড়াতে চলতে শুরু করল। যেমনই নদী এলো, আল জাহিদের মাথায় আবার সেই শয়তানি বুদ্ধি এলো। সে ভাবল, এই বোঝা তো আগে থেকেই হালকা, যদি আমি জলে বসি তবে হয়তো এটি একবারে শেষ হয়ে যাবে। আর এই ভেবেই সে বড় এক নাটকীয় ভঙ্গিতে জলে বসে পড়ল। কিন্তু এবার যা হলো তা সে কল্পনাও করতে পারেনি। তুলো স্পঞ্জের মতো জল শুষে নিতে শুরু করল। দেখতে দেখতে হালকা গাঁটগুলো জলে ভিজে পাথরের মতো ভারী হয়ে গেল। তাদের ওজন আগের চেয়ে 10 গুণ বেড়ে গেল। এখন আল জাহিদের সব চতুরতা ভেস্তে গেল। সে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। ওজন এত বেশি ছিল যে তার পা কাঁপছিল। সে ব্যথা আর অসহায়তায় ঢ্যাঁচু ঢ্যাঁচু করতে লাগল। মোল্লা নদীর তীরে দাঁড়িয়েই সবকিছু দেখছিলেন। তিনি বললেন, কেন আমার বন্ধু আল জাহিদ, কি হলো? জল কি একটু বেশিই ঠান্ডা? অনেক কষ্টের পর মোল্লা তাকে জল থেকে বের করলেন। সেই দিনের পর থেকে আল জাহিদ আর কখনও নদী পার হবার সময় জলে বসার সাহস করেনি। সে এই শিক্ষাটি খুব ভালো করে পেয়ে গিয়েছিল যে সব চকচকে জিনিস শোনা হয় না, আর সব হালতা বোঝা সবসময় হালকা থাকে না। মোল্লা নাসিরুদ্দিনের জীবনে এমন ঘটনা ছিল সাধারণ। আর একদিন তিনি পাশের গ্রাম থেকে 9টি গাধা কিনে আনছিলেন। 10মটি ছিল তার নিজের আল জাহিদ, যার পিঠে তিনি আরামে সওয়ার ছিলেন। তারা ধীরে ধীরে বাড়ির দিকে এগোচ্ছিল এবং তিনি মনে মনে নিজের নতুন কেনা জানোয়ারগুলোকে দেখে খুশি হচ্ছিলেন। তিনি ভাবলেন, একবার গুনে দেখি তো সবগুলো গাধা ঠিক আছে কিনা। তিনি পেছনে ফিরে গুনতে শুরু করলেন। 1, 2, 3, 8 আর 9। আরে, এ কি, একটা গাধা কম কেন? তিনি ঘাবড়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ আল জাহিদের পিঠ থেকে নামলেন, নিজের পাগড়ি সামলালেন এবং আবার গুনতে শুরু করলেন। এবার তিনি গাধার দলের সাথে পায়ে হেঁটে চলছিলেন। 1, 2, 3, 9 আর 10। হ্যাঁ, এবার পুরো আছে। তিনি স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। হয়তো আমার চোখের ভুল হয়েছিল, এই ভেবে তিনি আবার আল জাহিদের পিঠে চড়ে বসলেন। কিছু দূর যাওয়ার পর তার মনে আবার সন্দেহ হল। আরেকবার গুনে নেওয়া ভালো। তিনি আবার গুনলেন এবং ফলাফল সেই একই বেরোল, মাত্র 9টি গাধা। তিনি যে গাধার পিঠে বসেছিলেন সেটি গুনতে প্রতিবার ভুলে যাচ্ছিলেন। হে খোদা, এটা নিশ্চয়ই কোনো চোর, যে আমার গাধার দলের মধ্যে লুকিয়ে থেকে একটা একটা করে গায়েব করে দিচ্ছে। তিনি চিন্তিত হয়ে আকাশের দিকে তাকাতে লাগলেন। তিনি বারবার গাধা থেকে নামলে সংখ্যা 10 হয়ে যেত, আর যেমনই সাওয়ার হতেন সংখ্যা 9 হয়ে যেত। এই সিলসিলা কয়েকবার চলল। তিনি এতটাই বিরক্ত হলেন যে জোরে জোরে বিড়বিড় করতে লাগলেন, এটা কেমন ধাঁধা? আমার গাধাগুলো কি জাদুর নাকি, যারা আসা যাওয়া করছে? তখনই সেখান দিয়ে তার এক প্রতিবেশী যাচ্ছিল। সে মোল্লাকে এভাবে চিন্তিত দেখে জিজ্ঞাসা করল, সব ঠিক আছে তো মোল্লা? এত চিন্তিত লাগছে কেন? মোল্লা নিজের সব সমস্যার কথা তাকে জানালেন। প্রতিবেশী যখন তার গল্প শুনল, সে নিজের হাসি আর চেপে রাখতে পারল না। সে হাসতে হাসতে লুটোপুটি খেলল। মোল্লা, আপনি যে গাধার ওপর বসে আছেন সেটা তো গুনছেনই না, সে হাসতে হাসতে বলল। মোল্লা নিচে তাকালেন, তারপর নিজের গাধাদের দেখলেন এবং তারপর প্রতিবেশীকে। হঠাৎ তার নিজের ভুলটা বুঝতে পারলেন। তিনি লজ্জায় লাল হয়ে গেলেন, কিন্তু তারপর সাথে সাথেই নিজের ওপর নিজেই হাসতে লাগলেন। বাহ রে নাসিরুদ্দিন, তিনি নিজেকে বললেন, তুমি অন্যদের বুদ্ধি শেখাও আর নিজে সেই গাধাকেই ভুলে গেলে যে তোমার পুরো বোঝা বয়ে বেড়াচ্ছে। সেই দিন শহরের মানুষ আরও একটি গল্প পেল, আর মোল্লা পেলেন আরও এক শিক্ষা। প্রায়ই আমরা সেই সব জিনিসগুলোকে এড়িয়ে যাই যেগুলো আমাদের সবচেয়ে কাছে থাকে, ঠিক যেমন আমি আমার 10ম গাধাটিকে ভুলে গিয়েছিলাম। একদিন মোল্লাকে নিজের ছেলের সাথে বাজারে যেতে হলো। ছেলেটি তখনও ছোট ছিল, প্রায় 10 বছর বয়স। মোল্লা ভাবলেন রাস্তা লম্বা, তাই তিনি আল জাহিদের ওপর সাওয়ার হলেন এবং ছেলেকে সাথে হেঁটে চলতে বললেন। তারা শহরের বাইরের অংশে পৌঁছতেই কিছু মানুষ একটি চবুতরায় বসে গল্প করছিল। তারা মোল্লাকে দেখল এবং তাদের মধ্যে একজন বলল, দেখো তো এই লোকটিকে একবার, কতটা নির্দয়, নিজে তো গাধার ওপর আরামে বসে আছে আর এই মাসুম বাচ্চাটিকে রোদে পায়ে হাঁটাচ্ছে। এটি শুনে মোল্লার খুব খারাপ লাগল। তিনি ভাবলেন কথা তো ঠিকই। তিনি তৎক্ষণাৎ গাধা থেকে নামলেন এবং ছেলেকে তার ওপর বসিয়ে দিলেন।
এখন ছেলে গাধার ওপর আর মোল্লা পায়ে হেঁটে যাচ্ছিলেন। তারা একটু এগোতেই আরেক দল মানুষের দেখা মিলল। তারা কুয়ো থেকে জল তোলা কিছু মহিলা ছিলেন। তাদের মধ্যে একজন খোঁচা দিয়ে বলল, দেখো একবার আজকের যুগের সন্তান, বাপ বেটারা বুড়ো হাড় নিয়ে পায়ে হেঁচড়ে চলছে, আর ছেলে শাহজাদার মতো গাধার পিঠে সাওয়ার হয়ে আছে। একটুও কি শরমলজ্জা অবশিষ্ট নেই? এটি শুনে মোল্লার মুখ শুকিয়ে গেল। তিনি ছেলেকে বললেন, বাবা, লোকে ঠিকই বলছে, এটা ঠিক নয়। তিনি কিছুক্ষণ ভাবলেন এবং তারপর একটি উপায় বের করলেন। চলো, আমরা দুজনেই গাধার ওপর বসে পড়ি। এখন বাপ বেটা দুজনেই আল জাহিদের পিঠে সাওয়ার। বেচারা আল জাহিদ দুজনের বোঝার নিচে ধীরে ধীরে হাঁটছিল। তারা বাজারের কাছে পৌঁছতেই দাঁড়িয়ে থাকা কিছু পশুপ্রেমীর নজরে তারা পড়ল। আরে, এই জালেমদের দেখো! এক লোক রাগে চিৎকার করল। একটি অবলা জানোয়ারের উপর দুজন লোক চেপে আছে। বেচারা গাধার কোমর ভেঙে যাবে। এই লোকগুলোর মনে কি একটুও দয়া নেই? এখন তো মোল্লার মাথা ঘুরে যাওয়ার জোগাড়। তিনি পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তিনি ছেলের সাথে গাধা থেকে নামার সিদ্ধান্ত নিলেন। এখন আমরা এমন কোনো কাজ করব না যাতে কারোর অভিযোগ থাকে। তারা দুজনে গাধার লাগাম ধরে তার সাথে সাথে পায়ে হাঁটতে শুরু করলেন। আল জাহিদ খালি পিঠ নিয়ে হাঁটছিল, আর মোল্লা ও তার ছেলে ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিলেন। তাদের মনে হয়েছিল যে এখন তো আর কেউ বলবে না, কিন্তু তারা ভুল ছিলেন। বাজারের প্রধান মোড়ে কিছু ছেলে দাঁড়িয়েছিল, যারা তাদের দেখে জোরে জোরে হাসতে লাগল। দেখো, দুনিয়ার সবচেয়ে বড় মূর্খরা এখানে আছে, এক ছেলে চিৎকার করে বলল। সাথে সাবারি করার জন্য গাধা আছে, তবুও দুজনে পায়ে হেঁটে মরছে। আরে ভাই, যদি গাধার ওপর নাই বসবেন তবে ওটাকে বাড়িতেই বেঁধে রেখে আসতেন। এবার মোল্লা থামলেন। তিনি চারদিকে তাকালেন। সব দিক থেকে মানুষ তাকেই দেখছিল। তার ছেলেও লজ্জায় কুঁকড়ে গিয়েছিল। কিন্তু মোল্লার এবার বিরক্তি নয়, বরং এক শান্ত হাসি ছিল। তিনি ভিড়ের দিকে ঘুরে উঁচু গলায় বললেন, আমার প্রিয় শহরবাসী, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আজ আপনারা আমাকে অনেক বড় একটি শিক্ষা দিয়েছেন। আমি আর আমার ছেলে শুধু এটাই চেষ্টা করছিলাম যে আপনাদের সবাইকে খুশি করতে পারি কিনা, কিন্তু এখন আমি বুঝে গেছি যে এটা অসম্ভব। তিনি আরও বললেন, আপনারা যাই করুন না কেন, দুনিয়ায় এমন কেউ না কেউ অবশ্যই থাকবে যার আপনাদের কাজ নিয়ে অভিযোগ থাকবে। যদি আপনি পায়ে হাঁটেন তবে মূর্খ বলা হবে, যদি গাধার ওপর বসেন তবে জালেম বলা হবে। সত্যি তো এই যে আপনি প্রত্যেককে খুশি করতে পারবেন না, তাই সেটাই করো যা তোমার কাছে সঠিক মনে হয়। এই বলে মোল্লা নাসিরুদ্দিন শান্তভাবে নিজের ছেলের হাত ধরে আল জাহিদের পিঠে সাওয়ার হলেন এবং নিজের পথে চলতে লাগলেন, এই চিন্তা না করে যে এখন লোক কি বলবে। ভিড় চুপচাপ তাদের দেখতে থাকল, আর আল জাহিদ ধীরে ধীরে নিজের মাথা নাড়াল, যেন বলতে চাইছে, মালিক, এ কথা বুঝতে আপনার এত সময় লাগল? মোল্লা নাসিরুদ্দিন আর আল জাহিদের গল্পগুলো শহরের পরিচয় হয়ে উঠেছিল। সেগুলো শুধু হাসির গল্প ছিল না, বরং তার মধ্যে জীবনের গভীর শিক্ষা লুকিয়ে থাকত। আল জাহিদ শুধু একটি গাধা ছিল না, সে ছিল মোল্লার জীবনের আয়না। সে মোল্লাকে শেখাত যে কখনো কখনো অলসতার মধ্যেও এক ধরনের বুদ্ধিমানী থাকে, পরিশ্রম সবসময় সঠিক দিকে হওয়া উচিত, এবং দুনিয়ার সবচেয়ে বড় বোঝা হল মানুষের মতামত। এক সন্ধ্যায় মোল্লা আর আল জাহিদ ক্ষেত থেকে ফিরছিলেন। সূর্য ডুবছিল এবং আকাশ কমলা রঙে সেজে উঠেছিল। মোল্লা আল জাহিদের পিঠ ছাপড়ালেন আর বললেন, আমার বন্ধু, লোকে আমাকে জ্ঞানী বলে, কিন্তু সত্যিটা হলো এই যে তুমি আমাকে যা শেখাও তা কোনো বই শেখাতে পারে না। তোমার নীরবতার মধ্যেও একটা ভাষা আছে, আর তোমার আচরণের মধ্যে এক গভীর দর্শন। আল জাহিদ জবাবে কিছু বলল না, সে শুধু ভালোবেসে নিজের মাথা মোল্লার কাঁধে ঘষল এবং নিজের লম্বা কানগুলি ধীরে নাড়াল। সম্ভবত এটাই ছিল তার বলার ভঙ্গি, আর আপনি আমার সবচেয়ে ভালো বন্ধু মোল্লা। আমরা দুজনে মিলে এই দুনিয়াকে দেখিয়ে নেব যে আসল বুদ্ধিমানই বড় বড় কথায় নয়, বরং সাদাসিধে ভাব আর একে অপরকে বোঝার মধ্যে থাকে। শহরে আবহাওয়া বদলাচ্ছিল, গরমের তেজ কমে আসছিল এবং বাতাসে হালকা ঠান্ডা ভাব মিশতে শুরু করেছিল। মোল্লা নাসিরুদ্দিনের জীবনও নিজের পুরনো গতিতে চলছিল। তার সকাল আল জাহিদের সাথে খুনসুটি দিয়ে শুরু হতো, আর সন্ধ্যায় কোনো চাখানায় লোকেদের নিজের কথায় আটকে রেখে শেষ হতো। কিন্তু শহরের এই শান্ত পরিবেশে শীঘ্রই এক নতুন ঝড় আসতে চলেছিল, যার নাম ছিল কাশিম বে। কাশিম বে ছিল শহরের সবচেয়ে ধনী, সবচেয়ে অহংকারী আর সবচেয়ে লোভী সওদাগর। তার আলিশান বাড়ি শহরের মাঝখানে ছিল, যার উঁচু দেওয়ালগুলো গরিবদের উপহাস করত। তার কাছে সেরা আরবি ঘোড়ার আস্তাবল ছিল। তার গুদাম কিমতি কার্পেট
আর মশলায় ঠাসা ছিল, আর তার সিঁদুক সোনা রূপায় টইটম্বুর থাকত। কাশিম বের ধারণা ছিল যে দুনিয়ার সব জিনিস কেনা সম্ভব, তা মানুষের আনুগত্য হোক বা কোনো জানোয়ারের প্রাণ। একদিন কাশিম বে নিজের ঘোড়ার গাড়িতে বসে বাজার দিয়ে যাচ্ছিলেন। তার নজর মোল্লা নাসিরুদ্দিনের উপর পড়ল, যিনি আল জাহিদের পিঠে সবজি চাপিয়ে বাড়ি যাচ্ছিলেন। আল জাহিদ নিজের অভ্যাস অনুযায়ী প্রতি 2 পদক্ষেপে থেমে কোনো দোকানের বাইরে ফেলে দেওয়া তরমুজের খোসা শুকতে শুরু করছিল। মোল্লা তাকে টানছিলেন, আর সে নিজের জায়গায় অনড় হয়ে দাঁড়িয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে কাশিম বের ঠোঁটে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে নিজের গাড়ি থামাল এবং নিজের দামি রেশমি কাপড়ের তওয়াক্কা না করে ধুলো মাখা রাস্তায় নামল। সালাম মোল্লা নাসিরুদ্দিন, সে নিজের ভারী গলার স্বরে বলল, যাতে ধন সম্পদের অহংকার পরিষ্কার ফুটে উঠছিল। মোল্লা ঘুরে তাকালেন। ওয়ালাইকুম আসসালাম কাশিম বে, আজ এই ফকিরের গলিতে কিভাবে আসা হল? কাশিম আল জাহিদের দিকে ঘৃণার চোখে তাকাল। আমি কতক্ষণ ধরে দেখছি তুমি এই জরাজীর্ণ আর জেদি জানোয়ারটার সাথে নিজের জীবন বরবাদ করছ। এটা তোমার কোনো কাজের নয়। মোল্লা ভালোবেসে আল জাহিদের ঘাড় দললেন এবং বললেন, কাশিম বে, জিনিস দেখার নিজস্ব এক দৃষ্টিভঙ্গি থাকে। যাকে তুমি জরাজীর্ণ ভাবছ সে ধৈর্য শেখায়, আর যাকে তুমি জেদি বলছ সে আমাকে শেখায় নিজের আদর্শে কিভাবে অটল থাকতে হয়। কাশিম বে হাসল। দর্শন নিজের কাছেই রাখো মোল্লা, আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি। তুমি এই বেকার জানোয়ারটি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এর বদলে রূপোর 10টি মুদ্রা দেব। এটি শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোও অবাক হয়ে গেল। আল জাহিদের মতো বুড়ো গাধার জন্য 10টি রূপোর মুদ্রা অনেক বড় অঙ্ক ছিল। মোল্লা এক মুহূর্তের জন্য ভাবলেন, তারপর গম্ভীরভাবে বললেন, কাশিম বে, তোমার প্রস্তাব খুব ভালো, কিন্তু আমি এটি গ্রহণ করতে পারছি না। কেন? তোমার কি এই অঙ্ক কম মনে হচ্ছে? চলো, আমি তোমাকে 15টি মুদ্রা দেব, এর বেশি এই জানোয়ারের আর কোনো দাম নেই। মোল্লা হাসলেন। কথা টাকার নয় বেসাহেব, কথা মূল্যের। তুমি আল জাহিদের দাম লাগাচ্ছ, কিন্তু তুমি তার মূল্য বুঝতে পারছ না। মূল্য? এই গাধার মধ্যে এমন কি বিশেষ আছে? কাশিমের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। মোল্লা বললেন, গাধাটি আমার বন্ধু, এটি আমার নীরবতাকে বোঝে। যখন আমি দুঃখী হই তখন এটি নিজের বড় বড় চোখ দিয়ে আমার দিকে এমনভাবে তাকায় যেন বলতে চাইছে, চিন্তা করো না মোল্লা, এই সময়ও কেটে যাবে। যখন আমি খুশি হই তখন এটি আমার সাথে কান নাড়ায়। তুমি কি বন্ধুত্বের দাম লাগাতে পারবে? তুমি কি আনুগত্যকে রূপোর মুদ্রায় ওজন করতে পারবে? কাশিম বের কাছে কোনো জবাব ছিল না। সে অপমানে তিল মিলিয়ে উঠল। এক সাধারণ মোল্লা তার ধন সম্পদকে প্রত্যাখ্যান করেছে। তুমি পস্তাবে নাসিরুদ্দিন, সে রাগে ফুসফুসতে বলল এবং নিজের গাড়িতে চড়ে চলে গেল। মোল্লা আল জাহিদের লাগাম ধরলেন এবং বাড়ির দিকে চলতে লাগলেন। আল জাহিদ ধীরে ধীরে মোল্লার হাতের ওপর নিজের মুখ ঘষল, যেন বলতে চাইছে, আপনি সঠিক কাজ করেছেন মালিক। সেই দিনের পর থেকে কাশিম বের চোখে মোল্লা আর তার গাধা খচখচ করতে লাগল। সে এই অপমানের বদলা নেওয়ার সুযোগ খুঁজতে লাগল। শহরের কাজী হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। তার অসুস্থতা দীর্ঘ হওয়ার কথা ছিল এবং শহরের ছোটখাটো ঝগড়ার নিষ্পত্তি আটকে গিয়েছিল। শহরের বয়স্করা চিন্তিত ছিলেন। একদিন তারা চাখানায় বসে এই নিয়ে আলোচনা করছিলেন। এখন আমাদের বিচার কে করবে? এক বৃদ্ধ চিন্তা প্রকাশ করলেন। তখনই কেউ একজন মজার ছলে বলল, কেননা আমরা মোল্লা নাসিরুদ্দিনকেই কিছুদিনের জন্য কাজী বানিয়ে দিই? উনি নিজের অজব সব বুদ্ধি দিয়ে কোনো না কোনো সমাধান তো বের করেই ফেলবেন। প্রথমে সবাই হাসল, কিন্তু তারপর এই চিন্তার উপর তারা গুরুত্ব দিয়ে ভাবতে শুরু করল। মোল্লা নাসিরুদ্দিন অদ্ভুত হলেও তার বুদ্ধিমানির উপর কারো সন্দেহ ছিল না। সর্বসম্মতিক্রমে ঠিক হল যে যতক্ষণ আসল কাজী সুস্থ না হচ্ছেন ততক্ষণ মোল্লাই তার পদে বসবেন। যখন লোকেরা মোল্লাকে এটি জানালো, তিনি প্রথমে একটু অবাক হলেন, তারপর নিজের দাড়ি চুলকাতে চুলকাতে বললেন, যদি এটি শহরবাসীর ইচ্ছা হয় তবে আমার মঞ্জুর, কিন্তু মনে রাখবেন আমার বিচার করার ধরন বই থেকে নয়, বরং জীবনের অভিজ্ঞতা থেকে আসবে। পরের দিনই মোল্লা কাজীর আসনে বসেছিলেন। তার সামনে প্রথম মামলাটি এলো খুব জটিল। 2 প্রতিবেশী আহমেদ আর হোসেন একটি দামি পাগড়ির জন্য লড়াই করছিল। দুজনেরই দাবি ছিল যে সেই চমৎকার জরির কাজ করা পাগড়িটি তাদের। আহমেদ বলল, হুজুর, এই পাগড়ি আমার খানদানের পরিচয়, এটি আমার পরদাদা ইরান থেকে এনেছেন। কাল হোসেন আমার বাড়িতে এসে এটি চুরি করে নিয়ে গেছে। হোসেন সাথে সাথে চিৎকার করে উঠল, মিথ্যে, ডাহা মিথ্যে, এই পাগড়ি আমি গত সপ্তাহেই বাজার থেকে কিনেছি।
আহমেদের নজর নষ্ট হয়ে গেছে এবং সে আমার জিনিসের ওপর দখল করতে চায়। দুজনের কারোরই কাছে কোনো সাক্ষী ছিল না। মোল্লা দুজনের কথা মন দিয়ে শুনলেন। তিনি পাগড়িটি নিজের হাতে নিলেন, সেটিকে উল্টে পাল্টে দেখলেন। তারপর তিনি কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবলেন। পুরো দরবার শ্বাস চেপে দেখছিল যে মোল্লা এখন কি করবেন। হঠাৎ মোল্লা চোখ খুললেন এবং বললেন, এই মামলাটি সমাধান করার জন্য আমার এমন এক সাক্ষীর প্রয়োজন যে কখনো মিথ্যা বলে না। এমন কে আছে মোল্লা? এক দরবারি জিজ্ঞাসা করল। আমার গাধা আল জাহিদ, মোল্লা গম্ভীরভাবে বললেন। পুরো দরবার হাসিতে ফেটে পড়ল। লোকেদের মনে হলো মোল্লা রসিকতা পড়ছেন, কিন্তু মোল্লা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তিনি নিজের সহকারীকে আল জাহিদকে দরবারে আনার হুকুম দিলেন। কিছুক্ষণ পর আল জাহিদকে দরবারে আনা হল। সে দরবারের পরিবেশ দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছিল। মোল্লা নিজের আসন থেকে নামলেন, আল জাহিদের কানে কিছুক্ষণ বিড়বিড় করলেন এবং তারপর নিজের জায়গায় ফিরে বসলেন। তিনি নিজের গলায় এক রহস্যময় গাম্ভীর্য এনে বললেন, আল জাহিদ আমাকে সত্য বলে দিয়েছে, কিন্তু আমি চাই অপরাধী নিজেই নিজের দোষ কবুল করুক। তিনি পাংড়িটি একটি টেবিলের ওপর রাখলেন এবং আহমেদ ও হোসেনকে বললেন, এটি কোনো সাধারণ গাধা নয়, এর কাছে সত্য আর মিথ্যা চেনার ক্ষমতা আছে। আল জাহিদ বলছে যে এই পাগড়ির আসল মালিক সে কোনো ভয় ছাড়া এর লেজ টানবে, কিন্তু চোর এর লেজ ছুঁতেও ভয় পাবে, কারণ তার ভয় আছে যে এই গাধাটি তাকে লাথি মেরে সাজা দেবে। এটি শুনে সবাই অবাক হয়ে গেল। এটি বিচারের কেমন ধরন? মোল্ল প্রথমে আহমেদকে ডাকলেন। আহমেদ, এগিয়ে যাও আর গাধার লেজ টানো। আহমেদের পূর্ণ বিশ্বাস ছিল যে পাগড়িটি তার। সে কোনো দ্বিধা ছাড়াই এগিয়ে গেল এবং জোরে আল জাহিদের লেজ টেনে দিল। আল জাহিদ শান্ত হয়ে দাঁড়িয়ে থাকল। এবার হোসেনের পালা ছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে জানত যে সে মিথ্যা বলছে। তার মনে ভয় ঢুকে গেল। এই গাধাটা কি সত্যিই জাদুকরি? যদি এ আমাকে লাথি মারে তবে আমার ইজ্জতের কি হবে? সে কাঁপতে কাঁপতে এগোল। সে ডরতে ডরতে নিজের হাত গাধার লেজের দিকে বাড়াল, কিন্তু সেটি স্পর্শ পর্যন্ত করল না এবং সাথে সাথেই পেছনে সরে এলো। আমি এর লেজ টানতে পারব না, এটা আমাকে মেরে ফেলবে। মোল্লা নাসিরুদ্দিনের মুখে এক বিজয়ী হাসি ফুটে উঠল। তিনি জোরে বললেন, ফায়সালা হয়ে গেছে, পাগড়ি আহমেদের আর হোসেন চোর। হোসেন সাথে সাথেই নিজের অপরাধ স্বীকার করে নিল। দরবারে বসা মানুষজন মোল্লার বুদ্ধিমানী দেখে থ হয়ে গেল। পরে তার এক বন্ধু জিজ্ঞাসা করল, মোল্লা, আল জাহিদ কি সত্যি মিথ্যা ধরতে পারে? মোল্লা হাসলেন, না আমার বন্ধু, রহস্য গাধার মধ্যে নয়, মানুষের মনে। সত্যবাদী মানুষ কখনো ভয় পায় না, কিন্তু চোরের মনে সব সময় ভয় থাকে। আমি তো শুধু সেই ভয়টাকে বের করে আনার একটি নাটক সাজিয়েছিলাম। সেই দিনের পর থেকে শহরে মোল্লার বিচার আর তার গাধার সাক্ষীর গল্প আরও মশহুর হয়ে গেল। মোল্লা নাসিরুদ্দিনের বাড়তে থাকা খ্যাতি কাশিম বে আর সহ্য করতে পারছিল না। প্রথমে মোল্লা তার অর্থের অপমান করেছেন, আর এখন তিনি শহরের নায়ক হয়ে গেছেন। কাশিমের অহংকার তাকে প্রতি মুহূর্ত বিঞ্জ ছিল। সে মোল্লাকে ছোট করার জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত ছিল। বিশেষ করে আল জাহিদ তার চোখের বিষ হয়ে দাঁড়িয়েছিল। এক সাধারণ গাধা যার জন্য মোল্লার এত প্রশংসা হচ্ছে। কাশিম সিদ্ধান্ত নিল যে সে সেই গাধাটিকেই মোল্লার থেকে ছিনিয়ে নেবে। এক সন্ধ্যায় যখন শহরের প্রধান মোড়ে ভিড় জমেছিল, কাশিম বে নিজের সবচেয়ে কিমতি আরবি ঘোড়ায় সাওয়ার হয়ে সেখানে পৌঁছাল। সে মোল্লাকে ভিড়ের মধ্যে দেখল এবং উঁচু গলায় তাদের চ্যালেঞ্জ করল, এ নাসিরুদ্দিন, তুমি আর তোমার শহরবাসী এই গাধার বুদ্ধিমানীর মিথ্যে কাহিনী বলে বেড়াও। আমি বলছি যে এটি শুধুমাত্র একটি সাধারণ নির্বোধ জানোয়ার। মোল্লা শান্তভাবে জবাব দিলেন, কাশিম বে, বুদ্ধিমানী শুধুমাত্র মানুষের সম্পদ নয়। কাশিম হাসল, তবে প্রমাণ করো। আমি তোমার সাথে একটি বাজি ধরছি। আমি আমার এই দুর্দান্ত আরবি ঘোড়াটিকে, যার দাম 1000 স্বর্ণ মুদ্রা, দাও মারছি। তুমি তোমার এই গাধাকে দাও মারো। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হল। এটি খুব বড় একটি বাজি ছিল। শর্ত কি? মোল্লা জিজ্ঞাসা করলেন। কাশিম বলল, আমরা তোমার গাধার চোখে পট্টি বেঁধে তাকে শহর থেকে 10 ক্রোশ দূরে 3টি অচেনা রাস্তা মোড়ে ফেলে আসব। যদি সে সত্যিই এতই বুদ্ধিমান হয়, তবে তাকে পরের দিন সূর্য ওঠার আগে একা বাড়ি ফিরে আসতে হবে। যদি সে ফিরে আসে, তবে আমার এই ঘোড়াটি তোমার, আর যদি না আসে, তবে এই গাধাটি সবসময়ের জন্য আমার হয়ে যাবে। এটি খুব কঠিন এক শর্ত ছিল। মোল্লা জানতেন আল জাহিদ অলস, কিন্তু তারা তার বুদ্ধিমানির ওপর ভরসা করতেন। ভিড়ের চাপ আর নিজের ইজ্জতের প্রশ্ন দেখে মোল্লা ভারী মনে শর্ত স্বীকার করে নিলেন।
আমার মঞ্জুর, তিনি বললেন। কাশিমের চোখে এক কুটিল চমক ছিল যা মোল্লা পড়তে পারেননি। পরের সন্ধ্যায় শর্ত অনুযায়ী আল জাহিদের চোখে পট্টি বাঁধা হল এবং তাকে একটি গাড়িতে করে সেই অচেনা মোড়ে নিয়ে যাওয়া হল। মোল্লার বুক দুরুদুরু করছিল। তিনি শেষবারের মতো নিজের বন্ধুর ঘাড়ে হাত বোলালেন। পুরো রাত মোল্লা ঘুমানোর পারেননি। তিনি নিজের বাড়ির বাইরে পায়চারি করছিলেন আর রাস্তায় চোখ পেতে রেখেছিলেন। প্রতিটি শব্দে তার মনে হচ্ছিল বুঝি আল জাহিদ ফিরে এসেছে। রাত ফুরিয়ে সকালের প্রথম আলো আকাশে ছড়িয়ে পড়ল, কিন্তু আল জাহিদের কোনো খবর ছিল না। সূর্য পুরোপুরি উঠে এলো। শর্তের সময় শেষ হয়ে গিয়েছিল। মোল্লার মন ভেঙে গেল। তার ঘোড়া হারার দুঃখ ছিল না, বরং নিজের বন্ধুকে হারানোর কষ্ট ছিল। তখনই কাশিম বে নিজের চাকরদের নিয়ে সেখানে পৌঁছল। তার মুখে বিজয়ের আনন্দ ছিল। আমি বলেছিলাম নাসিরুদ্দিন, তোমার গাধা একটি নির্বোধ জানোয়ার। সে কোথাও জঙ্গলে হারিয়ে গেছে। শর্ত অনুযায়ী এখন সে আমার হল। যখনই তাকে পাওয়া যাবে আমার আস্তা বলে পৌঁছে দেওয়া হবে। এই বলে সে হাসতে হাসতে চলে গেল। মোল্লা চুপচাপ দুঃখী মনে নিজের খালি আঙিনা দেখতে থাকলেন। তিনি প্রথমবার অনুভব করলেন যে আল জাহিদকে ছাড়া তার ঘর কতটা শূন্য। তিনি জানতেন না যে আল জাহিদ পথ হারায়নি, বরং তাকে কাশিম বের লোভ অপহরণ করেছিল। শর্তটি ছিল এক ধোঁকা। কাশিম নিজের লোক পাঠিয়ে আল জাহিদকে মোড়ে পৌঁছনোর আগেই রাস্তা থেকে তুলে নিয়েছিল। আল জাহিদকে যখন কাশিমের লোকেরা ধরল, তখন সে কিছুটা লড়াই করেছিল, কিন্তু তারা সংখ্যায় বেশি ছিল। তারা তাকে এক অন্ধকার বন্ধ আস্তাবলে নিয়ে গিয়ে ফেলল, যা কাশিমের হাবেলির পেছনে ছিল। এই আস্তাবলটি কাশিমের রেসের ঘোড়াদের আস্তাবল থেকে একদম আলাদা ছিল, ছোট, নোংরা আর দুর্গন্ধময়। শুরুতে তো আল জাহিদ খুব ভয় পেল আর চিন্তিত থাকল। এই জায়গাটি তার জন্য নতুন ছিল। এখানে মোল্লার পরিচিত সেই আওয়াজ ছিল না, তার হাতের সেই ভালোবাসার স্পর্শ ছিল না। তাকে দামি খাবার আর পরিষ্কার জল দেওয়া হলো, কিন্তু সে কোনো কিছুতেই হাত দিল না। তার মন নিজের মালিকের কাছে যাওয়ার জন্য ছটফট করছিল। কাশিম কখনো কখনো তাকে দেখতে আসত আর দম্ভ করে বলত, দেখো, এখন তুমি আমার, এখন তোমাকে আমার গোলামি করতে হবে। কিন্তু আল জাহিদ তার দিকে তাকাচ্ছিলও না। ধীরে ধীরে আল জাহিদের ভয় কমে গেল এবং তার চালাকি তার জায়গা দখল করে নিল। সে বুঝে গিয়েছিল যে ঢ্যাঁচু ঢ্যাঁচু করে বা মন খারাপ করে বসে থেকে কিছু হবে না, তাকে এখান থেকে বেরোতে হবে। সে নিজের নতুন জেলখানাটি পর্যবেক্ষণ করা শুরু করল। সে সারাদিন ঘুমানোর নাটক করত, কিন্তু নিজের আধখোলা চোখ দিয়ে সব কিছু দেখত। সে দেখত চাকর কখন আসে, দরজার খিল কিভাবে লাগায় এবং কোন দেওয়ালটি দুর্বল। সে দেখল যে দরজার কাঠের একটি অংশ উইপোকা খাওয়ার ফলে পচে গিয়েছিল। খিলটি লোহার ছিল, কিন্তু সেটি যে কাঠের ওপর লাগানো ছিল তা দুর্বল ছিল। সে নিজের পরিকল্পনা তৈরি করল। যখনই চাকর খাবার দিতে আসত, আল জাহিদ একেবারে সহজ সরল আর বুদ্ধু সেজে দাঁড়িয়ে থাকত। চাকরও তাকে এক সাধারণ গাধা ভেবে খুব একটা পাত্তা দিত না। এক রাতে যখন চারদিকে নিস্তব্ধতা ছিল, আল জাহিদ নিজের কাজ শুরু করল। সে দরজার সেই দুর্বল অংশে নিজের খুর দিয়ে মারতে শুরু করল। সে খুব ধীরে ধীরে মারছিল, যাতে কোনো শব্দ না হয়। তারপর সে নিজের মজবুত দাঁত দিয়ে সেই পচা কাঠ কুড়াতে লাগল। এই কাজ ছিল কঠিন আর ক্লান্তিকর। কয়েক ঘণ্টা কেটে গেল। তার মুখে কাঠের টুকরো ভরে গিয়েছিল, কিন্তু সে হার মানল না। অবশেষে ভোর হওয়ার ঠিক আগে তার পরিশ্রম সার্থক হল। দরজার সেই অংশটি যেখানে খিল লাগানো ছিল তা ঢিলে হয়ে গেল। সে এক সহজোরে ধাক্কা মারল আর দরজাটি এক অদ্ভুত শব্দ করে খুলে গেল। আল জাহিদ এখন মুক্ত ছিল, কিন্তু সে তখনও কাশিমের হাভেলির সীমানার মধ্যে ছিল। সে পা টিপে টিপে চলতে শুরু করল। সে নিজের তীব্র ঘ্রাণ শক্তি কাজে লাগাল। বাতাসে ঘোড়া, দামি আতর আর মশলার গন্ধ ছিল, কিন্তু এই সব কিছুর মধ্যে সে এক পরিচিত গন্ধ পাচ্ছিল, বাজারের টাটকা রুটির গন্ধ, যা সবসময় মোল্লার বাড়ির দিক থেকে আসত। সে সেই গন্ধের পিছু নিতে শুরু করল। সে দেওয়াল ঘেঁষে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে এগিয়ে চলল। অবশেষে সে সীমানার পেছনের দেওয়ালে একটি ফুটো দেখতে পেল। সেই অংশটি পাওয়া গেল, যা হয়তো কোনো চাকরের আসা যাওয়ার গোপন পথ ছিল। সে কোনোভাবে সেই ছোট রাস্তাটি দিয়ে বাইরে বেরিয়ে এলো এবং আকশেহিরের অজানা গলিতে চলে এলো। শহরের গলিগুলো আল জাহিদের কাছে একটি গোলক ধাঁধার মতো ছিল। রাতের অন্ধকার কাটছিল এবং সকালের কর্মচঞ্চলতা শুরু হচ্ছিল। সে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেল। কিছু দুষ্টু ছেলে তাকে পাথর মারার চেষ্টা করল, কিন্তু সে বাঁচতে বাঁচতে সামনে এগিয়ে যেতে থাকল।
সে ক্লান্ত ছিল, ক্ষুধার্ত ছিল, কিন্তু বাড়ি পৌঁছানোর নেশা তার ওপর সওয়ার ছিল। সে নিজের স্মৃতির ওপর জোর দিচ্ছিল। তার মনে ছিল যে সে মোল্লার সাথে বাজারের কোন অংশ দিয়ে যেত। তার তামার বাসন তৈরির কারিগরদের ঠক ঠক শব্দ মনে ছিল। সে নিজের কান সেই শব্দের দিকে ঘোরাল এবং সেই দিকেই চলতে শুরু করল। পথে সে একটি ছোট কুড়ে ঘরের পাশ দিয়ে গেল। সেখানে একটি ছোট প্রায় ৭-৮ বছরের অনাথ মেয়ে বসেছিল, যার জামাকাপড় ছেঁড়া ছিল। তার হাতে একটি শুকনো রুটির টুকরো ছিল, যা সে খেতে যাচ্ছিল। সে আল জাহিদকে দেখল। তার চোখে ক্ষুধা আর ক্লান্তি পরিষ্কার দেখা যাচ্ছিল। মেয়েটির মন গলে গেল। সে নিজের রুটির অর্ধেক টুকরো ভাঙল এবং আল জাহিদের সামনে ধরল। নাও, খেয়ে নাও, তোমাকে খুব ক্ষুধার্ত লাগছে, সে ভালোবেসে বলল। আল জাহিদ কৃতজ্ঞতার সাথে তার দিকে তাকাল এবং রুটি খেয়ে নিল। সেই ছোট্ট সাহায্যটি তাকে নতুন শক্তি দিল। সে মেয়েটির হাতে ধীরে ধীরে নিজের মাথা ঘষল এবং তারপর নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলল। অবশেষে ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর সে নিজের চেনা গলির গন্ধ পেতে লাগল। এটি সেই গলিই ছিল যেখানে মোল্লার ঘর ছিল। তার হাঁটার গতি বেড়ে গেল। ওদিকে মোল্লা নাসিরুদ্দিন নিজের বাড়ির বাইরে উদাস হয়ে বসেছিলেন। তিনি আল জাহিদকে অনেক খুঁজলেন, কিন্তু সে কোথাও পাওয়া যায়নি। তিনি আশা হারিয়ে ফেলেছিলেন। তখনই তিনি একটি চেনা ঢ্যাচু ঢ্যাচু শব্দ শুনতে পেলেন। তিনি মাথা তুলে দেখলেন সামনে আল জাহিদ দাঁড়িয়ে আছে। সে ক্লান্ত আর নোংরা ছিল, কিন্তু সে ফিরে এসেছিল। মোল্লার চোখে জল এসে গেল। তিনি দৌড়ে গিয়ে নিজের গাধাকে জড়িয়ে ধরলেন। তুমি এসে গেছো আমার বন্ধু, আমার মনে হয়েছিল আমি তোমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। জাহিদ খুশিতে নিজের লেজ নাড়াল এবং মোল্লার কাঁধে নিজের মাথা রেখে দিল। এটি একজন মালিক আর জানোয়ারের নয়, বরং দুই হারিয়ে যাওয়া বন্ধুর মিলন ছিল। তখনই মোল্লার নজর আল জাহিদের গলায় আটকে থাকা একটি ছোট জিনিসের ওপর পড়ল। সেটি একটি রেশমের সুতো ছিল, তেমনি যেমনটা কাশিম্বের দানি কার্পেটে ব্যবহার করা হতো। মোল্লার মাথায় খটকা লাগল। তিনি আল জাহিদের শরীর ভালো করে দেখলেন। তার খুরের ওপর তেমনই মাটি লেগেছিল যেমনটা কাশিম বের হাভেলির পেছনে ছিল। সব গল্প আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। এটি কোনো পথ হারানো ছিল না, এটি একটি ষড়যন্ত্র ছিল। মোল্লার চোখে এখন দুঃখের বদলে একটি চমক ছিল, বিচারের চমক। পরের দিন মোল্লা নাসিরুদ্দিন সোজা শহরের প্রধান মোড়ে পৌঁছলেন, যেখানে কাশিম বে নিজের বন্ধুদের সাথে নিজের জয়ের আনন্দ পালন করছিল। মোল্লার পেছনে পেছনে আল জাহিদও ছিল। কাশিম বে, মোল্লা জোরে আওয়াজ দিলেন, আমার শর্ত এখনও শেষ হয়নি। কাশিম হাসতে হাসতে বলল, কেমন শর্ত মোল্লা? তোমার গাধা সময়ে পৌঁছাতে পারেনি, তুমি হেরে গেছ। মোল্লা বললেন, আমার গাধা সময় এই জন্যে পৌঁছাতে পারেনি কারণ তাকে অপহরণ করা হয়েছিল। সে পালিয়ে যায়নি, বরং কারো বন্দিদশা থেকে মুক্ত হয়ে এসেছে। এটি শুনে ভিড়ের মধ্যে কানাঘোষা শুরু হয়ে গেল। কাশিম রাগে বলল, কী সব আজে বাজে বকছ? তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ আমার গাধা নিজেই, মোল্লা বললেন। তারপর তিনি ভিড়ের দিকে ঘুরে উঁচু গলায় একটি গল্প শোনাতে শুরু করলেন। আমার বন্ধু আল জাহিদ ফিরে এসে আমাকে সব কথা বলেছে। সে বলেছে যে তাকে যারা ধরেছিল তারা দুজন লোক ছিল। তাদের মধ্যে একজনের ডান গালে একটি বড় তিল আছে এবং তার বারবার নিজের নাক চুলকানোর অভ্যাস আছে। এটি বলার সময় মোল্লার নজর কাশিমের পেছনে দাঁড়িয়ে থাকা তার এক চাকরের ওপর আটকে ছিল। সেই চাকরের সত্যি একটি তিল ছিল এবং মোল্লার কথা শুনে সে ঘাবড়ে গিয়ে নিজের নাক চুলকাতে লাগল। ভিড়ের নজরও সেই চাকরের ওপর আটকে গেল। সে ভয়ের চোটে কাঁপতে লাগল। মোল্লা নিজের কথা জারি রাখলেন। আল জাহিদ আরও বলেছে যে তাকে যে জায়গায় বন্দি রাখা হয়েছিল সেখানে মাটিতে লাল রঙের মাটি ছিল এবং বাতাসে দামি ইরানি আতরের সুগন্ধ ছিল। এটি শুনে কাশিম বের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটি তার ব্যক্তিগত হাভেলির আস্তবলের নিখুঁত বর্ণনা ছিল। চাকরটি এখন আর সহ্য করতে পারল না। সে মাটিতে পড়ে গেল এবং মোল্লার পায়ে ধরে কান্নাকাটি করতে লাগল। আমাকে মাফ করে দিন মোল্লা, আমি এইসব কাশিম বের কথায় করেছিলাম। সত্য সামনে এসে গিয়েছিল। কাশিম বের ধোঁকা ধরা পড়ে গিয়েছিল। ভিড় তাকে ধিক্কার দিতে লাগল। তার অহংকার, তার সম্মান সব এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। শর্ত অনুযায়ী কাশিম নিজের ঘোড়াটি হেরে গিয়েছিল। সে লজ্জার সাথে নিজের ঘোড়ার লাগাম মোল্লার দিকে বাড়িয়ে দিল। কিন্তু মোল্লা লাগাম নিতে অস্বীকার করলেন। আমার তোমার ঘোড়া চাই না কাশিমবে, তুমি আমার বন্ধুর দাম লাগানোর চেষ্টা করেছিলে, কিন্তু আজ তুমি তার মূল্যের আন্দাজ পেয়ে গেছ। তারপর মোল্লা বললেন, যদি তুমি সত্যিই নিজের ভুল সংশোধন করতে চাও তবে এই ঘোড়াটি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে পুরো 1 বছর শহরের সমস্ত অনাথ আর গরিবদের খাবারের ব্যবস্থা করো। এটি শুনে সবাই অবাক হয়ে গেল। মোল্লা এত বড় সম্পদকে প্রত্যাখ্যান করেছিলেন,
কিন্তু মোল্লা সেই অনাথ মেয়েটিকে দেখেছিলেন যে আল জাহিদকে সাহায্য করেছিল। তিনি বুঝে গিয়েছিলেন যে আসল সম্পদ সোনা রূপা নয়, বরং দয়া আর মানবতা। কাশিম বের কাছে কোনো উপায় ছিল না, তাকে মোল্লার কথা মেনে নিতে হল। সেই দিনের পর সে আর কখনো কাউকে ছোট করার সাহস করতে পারেনি। মোল্লা নাসিরুদ্দিন আর আল জাহিদ নিজেদের পুরনো জীবনে ফিরে এলেন, কিন্তু এখন আকশেহিরের মানুষ তাদের শুধু একটি মজাদার জড়ি হিসেবে নয়, বরং একজন গুরু আর তার জ্ঞানী সঙ্গী রূপে দেখত, যারা পুরো শহরকে শিখিয়েছিল যে সবচেয়ে বড় বুদ্ধিমানই ভালোবাসায় আছে, সবচেয়ে বড় সম্পদ দয়ায় আছে, এবং একজন বিশ্বস্ত বন্ধুর কোনো দাম লাগানো যেতে পারে না। আকশেহিরে এখন কিছু সময়ের জন্য শান্তি নেমে এলো। মোল্লা নাসিরুদ্দিন আর আল জাহিদের খ্যাতি এখন শুধু তাদের উপস্থিত বুদ্ধির জন্য নয়, বরং তাদের সততা আর ন্যায় পরায়ণতার জন্যও ছিল। আল জাহিদ এখন শহরের বাচ্চাদের প্রিয় হয়ে উঠেছিল। সে যখনই বাজার দিয়ে যেত, কেউ তাকে ভালোবেসে রুটি খাওয়াত, তো কেউ তার ঘাড় বুলিয়ে দিত। জহরা, সেই অনাথ মেয়েটি, এখন প্রায় প্রতিদিন মোল্লার বাড়ি আসত এবং ঘণ্টার পর ঘণ্টা আল জাহিদের সাথে খেলত। সে গাধাটিকে নিজের ছোট ছোট গোপন কথা বলা এবং তার সাথে কথা বলা শিখে নিয়েছিল। কিন্তু এই শান্তি বেশি দিন টিকতে পারল না। সেই বছর আকাশ আকশেহিরের উপর থেকে মুখ ফিরিয়ে নিল। বসন্ত কাটল, গরম এলো এবং চলেও গেল, কিন্তু বৃষ্টির এক ফোঁটাও মাটিতে পড়ল না। কুঁয়ো শুকোতে লাগল, নদী একটি সরু নোংরা ধারায় পরিণত হল, আর মাঠগুলো এমন দেখতে লাগল যেন কেউ মাটিতে বড় বড় ফাটল টেনে দিয়েছে। কৃষকদের মুখ শুকিয়ে গেল, ব্যবসায়ীদের কাজকর্ম লাটে উঠতে লাগল, এবং শহরের প্রতিটি ঘরে চিন্তার রেখা গভীর হতে লাগল। মানুষ মসজিদে দোয়া করল, বিশেষ নামাজ আদায় করল, কিন্তু আকাশ পাথরের মতো হয়ে থাকল। শহরের উপর এক অদ্ভুত হতাশা ছেয়ে গিয়েছিল। এমনই এক হতাশা ভরা পরিবেশে একদিন আকশেহিরে একজন অপরিচিতের আগমন হল। সে একজন লম্বা রোগা মানুষ ছিল, যার দাড়ি সাদা আর চোখগুলো এমন ছিল যেন তারা অন্য কোনো দুনিয়াতে দেখছে। সে গেরুয়া রঙের একটি লম্বা আলখাল্লা পরেছিল এবং তার হাতে একটি পুরনো কারুকার্য করা লাঠি ছিল। সে শহরের প্রধান মোড়ে ডেরা ফেলল এবং ঘোষণা করল যে সে একজন ফকির, যার নাম ফকির আজম, এবং তার কাছে খোদার দেওয়া এমন শক্তি আছে যা দিয়ে সে প্রকৃতিকেও নুইয়ে দিতে পারে। শুরুতে লোকে তার উপর খুব একটা গুরুত্ব দিল না, কিন্তু যখন সে সবার সামনে একটি শুকনো মরে যাওয়া গাছের উপর হাত বোলাল এবং দেখতে দেখতে সেখান থেকে একটি সবুজ পাতা বেরিয়ে এলো, তখন মানুষের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। যদিও কেউ এটা দেখল না যে সে খুব কৌশলে নিজের আস্তিনে লুকিয়ে রাখা একটি টাটকা পাতা সেই গাছে লাগিয়ে দিয়েছিল। এই খবর আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ল। খরার হতাশায় জর্জরিত মানুষের কাছে ফকির আজম আশার এক আলো হয়ে এসেছিল। প্রতি সন্ধ্যায় তার আসর জমতে থাকল। মানুষ নিজের নিজের সমস্যা নিয়ে তার কাছে আসত। সে কাউকে তাবিজ দিত, কাউকে বিভূতি, আর খুব রহস্যময় ভঙ্গিতে তাদের সমস্যার সমাধান করার দাবি করত। সে কথা খুব মিষ্টি আর লোভনীয় বলত। সে বলত, তোমাদের সবার মনে বিশ্বাসের অভাব হয়ে গেছে, এই জন্য খোদা তোমাদের উপর রুষ্ট হয়েছেন। তোমাদের দোয়া আকাশ পর্যন্ত পৌঁছচ্ছে না, কিন্তু চিন্তা করো না, আমি তোমাদের আওয়াজ খোদা পর্যন্ত পৌঁছাব। আমি বৃষ্টি আনব, তোমাদের ক্ষেত আবার সবুজ করে দেব। কিন্তু তার প্রতিটি সেবার একটি মূল্য ছিল। সে সরাসরি টাকা চাইত না, বরং নজরানা বা খোদার পথে দানের নামে মানুষের থেকে সোনা, রূপা আর দামি জিনিস উসুল করত। মানুষ নিজের অবশিষ্ট জমানো পুঁজিটুকুও তাকে দিতে রাজি ছিল, এই আশায় যে তাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে। শহরে যেখানে প্রত্যেকে ফকির আজমের গুণগান করছিল, সেখানে একজন ব্যক্তি ছিলেন যার কাছে এই সব কিছু ঠিক মনে হচ্ছিল না, এবং তিনি ছিলেন মোল্লা নাসিরুদ্দিন। মোল্লা চাখানায় বসতেন আর মানুষের কথা শুনতেন। কেউ বলতো, ফকির বাবা আমার অসুস্থ ছেলেকে শুধু ছুঁয়ে ঠিক করে দিয়েছেন, তো কেউ বলতো, তার দেওয়া তাবিজে আমার ব্যবসায় বরকত এসেছে। মোল্লা নিজের চায়ে চুমুক দিতেন আর ধীরে ধীরে বলতেন, খুব ভালো কথা, শুধু এটা দেখে নিও যে ছেলের স্বাস্থ্য আর ব্যবসার বরকত যেন তোমার পকেটের স্বাস্থ্যের উপর ভারী না পড়ে। মানুষ তার কথাকে হাসিতে উড়িয়ে দিত। তাদের মনে হতো মোল্লা হিংসা করছেন, কারণ এখন শহরে তার চেয়ে বেশি অন্য কারোর কদর হচ্ছিল। একদিন মোল্লা ফকির আজমের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। তিনি আল জাহিদকে নিয়ে তার ডেরায় পৌঁছলেন।
ফকির একটি দামি কার্পেটে বসেছিল এবং তার চারদিকে তার অন্ধ ভক্তদের ভিড় ছিল। সালাম ফকির সাহেব, মোল্লা বললেন, আমি আপনার চমৎকারগুলোর কথা অনেক শুনেছি। ফকির মোল্লাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। সে মোল্লার খ্যাতির কথা শুনে রেখেছিল এবং সে জানত যে এই লোকটি তার জন্য বিপদ ডেকে আনতে পারে। ওয়ালাইকুম আসসালাম, সে কৃত্রিম নম্রতার সাথে বলল, খোদা শুধু নিজের দয়া দেখাচ্ছেন, আমি তো শুধু একটি মাধ্যম। তখনই আল জাহিদ, যে এতক্ষণ শান্তভাবে দাঁড়িয়েছিল, হঠাৎ জোরে জোরে ঢ্যাঁচু ঢ্যাঁচু করতে লাগল। তার আওয়াজ এত জোরে আর কর্কশ ছিল যে ফকিরের পুরো আসর ভেঙে গেল। ফকির রাগে গাধার দিকে তাকাল। চুপ করা ওই অবলা জানোয়ারটিকে, এটি আমার ইবাদতে বিঘ্ন ঘটাচ্ছে। মোল্লা আল জাহিদের পিঠ চাপড়াতে চাপড়াতে বললেন, মাফ করবেন ফকির সাহেব, আমার গাধাটি একটু পারদর্শী। এটি প্রায়ই সেই সব মানুষদের দেখে অস্থির হয়ে যায় যাদের মনে এক আর মুখে অন্য কথা থাকে। এটি একটি সরাসরি কটাক্ষ ছিল। ফকিরের মুখ লাল হয়ে গেল, কিন্তু ভিড়ের সামনে সে কিছু বলতে পারল না। সেই দিনের পর সে মোল্লা নাসিরুদ্দিনকে নিজের সবচেয়ে বড় শত্রু মনে করে নিল। আল জাহিদের ব্যবহার সত্যিই অদ্ভুত ছিল। সে যখনই ফকিরের ডেরার পাশ দিয়ে যেত, তখন সে হয় মাটিতে অনড় হয়ে যেত অথবা জোরে জোরে ডাকতে থাকত। মনে হতো যেন সেই ফকিরের প্রতি তার গভীর কোনো ঘৃণা আছে। জোহরা যখন আল জাহিদকে টহলাতে নিয়ে যেত, তখন সে তাকে টেনে সেই ডেরা থেকে দূরে নিয়ে যেত। তার জানোয়ার সুলভ সহজাত প্রবৃত্তি হয়তো সেই ধোঁকা বুঝতে পারছিল, যা মানুষ নিজের চোখে দেখতে পাচ্ছিল না। মোল্লা লোকেদের বোঝানোর চেষ্টা করতেন। তিনি বলতেন, বন্ধুরা, বিশ্বাস মনে থাকে, বাজারে নয়। বৃষ্টির জন্য দোয়া করো, কিন্তু নিজের বুদ্ধির দরজা বন্ধ করো না। কিন্তু কেউ তার কথা শুনল না। খরার মার তাদের চিন্তা করার শক্তি কেড়ে নিয়েছিল। তারা চমৎকার দেখতে চাইছিল, আর ফকির আজম তাদের সেটাই দেখাচ্ছিল। ফকির আজম বুঝে গিয়েছিল যে যতক্ষণ মোল্লা নাসিরুদ্দিন তার বিরুদ্ধে আছে, ততক্ষণ সে পুরো শহরের ওপর নিজের আধিপত্য জমাতে পারবে না। তাকে মোল্লাকে জনসমক্ষে ভুল আর মিথ্যেবাদী প্রমাণ করতে হবে। সে একটি খুব বড় আর ধূর্ত পরিকল্পনা করল। একদিন সে ঘোষণা করল, হে আকশিহিরের মানুষ, আমি খোদার কাছে অনেক বিনতি করেছি, তোমাদের কষ্ট আর সহ্য হয় না। আগামী জুম্মায় আমি শহরের সবচেয়ে বড় ময়দানে একটি মহা চমৎকার করব। আমি নিজের শক্তিতে আকাশের মেঘদের এখানে ডাকব আর এমন বৃষ্টি করাবো যেমনটা তোমরা কখনো দেখনি। এটি শুনে পুরো শহরে খুশির ঢেউ বয়ে গেল। মানুষ ফকিরের জয় জয়কার করতে লাগল। কিন্তু ফকির নিজের কথা শেষ করেনি। সে ভিড়ে দাঁড়িয়ে থাকা মোল্লার দিকে ইশারা করে বলল, কিন্তু একটি শর্ত আছে। এই শহরে এমন কিছু মানুষ আছে যাদের মনে সন্দেহ আছে। তাদের নেতিবাচকতা আমার কাজে বাধা দিতে পারে, বিশেষ করে এই মোল্লা নাসিরুদ্দিন, যিনি নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন। সে আরও বলল, এই জন্য বৃষ্টির চমৎকার করার আগে আমি আরও একটি চমৎকার করব, যা প্রতিটি সন্দেহকে চিরদিনের জন্য শেষ করে দেবে। আমি এই শহরের সবচেয়ে মূর্খ আর জেদি জানোয়ারটিকে নিজের শক্তিতে এমন বানিয়ে দেব যে সে নিজেই মাটিতে লুকিয়ে থাকা গুপ্তধনের খোঁজ দেবে। আর এই বলে সে আল জাহিদের দিকে আঙুল তুলল। এটি একটি দ্বিমুখী ফাঁদ ছিল। সে জানত যে গাধা এমন কিছু করতে পারবে না। যখন গাধা ব্যর্থ হবে, তখন সে বলবে যে মোল্লার সন্দেহের কারণে তার শক্তি কাজ করছে না, আর বৃষ্টি না হওয়ার দোষও মোল্লার উপর চাপিয়ে দেবে। শহরবাসী এখন মোল্লার ওপর চাপ দিতে লাগল, মোল্লা, ফকির বাবাকে তার কাজ করতে দাও, তোমার কারণে আমাদের সবার উপর বিপদ আসবে। মোল্লা এক ধর্ম সংকটে ফেঁসে গেলেন। তিনি জানতেন যে ফকির একজন প্রতারক, কিন্তু তার কাছে সেটি প্রমাণ করার কোনো উপায় ছিল না। যদি তিনি পিছিয়ে যেতেন, তবে তিনি কাপুরুষ হতেন, আর যদি তিনি চ্যালেঞ্জ গ্রহণ করতেন, তবে হার নিশ্চিত ছিল। তিনি আল জাহিদের চোখের দিকে তাকালেন। সেই চোখে এক অদ্ভুত শান্তি আর ভরসা ছিল। মোল্লা একটি দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, আমার এই চ্যালেঞ্জ মঞ্জুর। আমার গাধা আপনার চমৎকারে অংশ নেবে। জুম্মার দিন এসে গেল। শহরের বড় ময়দান কানায় কানায় পূর্ণ ছিল। মানুষ দূর দূরান্তের গ্রাম থেকেও এই মহা চমৎকার দেখতে এসেছিল। ময়দানের মাঝখানে ফকির আজম নিজের আসন পেতেছিল। তার চারদিকে ধূপ আর আগরবাতির ধোঁয়া ছড়িয়েছিল। পরিবেশে একটি রহস্য আর আশার মিলন ছিল। মোল্লা নাসিরুদ্দিন আর আল জাহিদও এক কোণে দাঁড়িয়েছিলেন। জাহুরাও তাদের সাথে ছিল, এবং সে ভয়ের চোটে আল জাহিদের লাগাম শক্ত করে ধরেছিল। ফকির চোখ বন্ধ করল আর জোরে জোরে কিছু মন্ত্র পড়তে শুরু করল।
তারপর সে নিজের চোখ খুলল আর ঘোষণা করল, আমি নিজের দিব্য দৃষ্টিতে দেখে নিয়েছি যে এই ময়দানের নিচেই কোথাও আমাদের পূর্বপুরুষদের একটি গুপ্তধন পোতা আছে, কিন্তু সেটি শুধু একটি নিষ্পাপ আত্মাই খুঁজতে পারে। আমি নিজের শক্তি এই গাধার মধ্যে সঞ্চার করব, আর এটি আমাদের সেই গুপ্তধনের কাছে নিয়ে যাবে। সে মোল্লাকে ইশারা করল। মোল্লা আল জাহিদকে ময়দানের মাঝখানে নিয়ে এলেন। ফকির আল জাহিদের মাথায় হাত রাখল, কিছুক্ষণ চোখ বন্ধ করে কিছু বিড়বিড় করল, আর তারপর পিছিয়ে গেল। যাও, এখন এই গাধা দিব্য শক্তি সম্পন্ন, এটি সেখানেই গিয়ে থামবে যেখানে গুপ্তধন থাকবে। আল জাহিদ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকল আর বিরক্ত হয়ে নিজের কান চুলকাতে লাগল। ভিড়ে কিছু মানুষ হাসতে লাগল। ফকিরের মুখ কিছুটা ফ্যাকাশে হয়ে গেল। সে নিজের লাঠি মাটিতে ঠুকল আর এক বিশেষ ধরনের নিচু শীষ বাজাল, যা শুধু জানোয়ারদেরই শোনা সম্ভব। এটি তার গোপন সংকেত ছিল। সে আগে থেকেই ময়দানের এক কোণে মাটির নিচে একটি ছোট বাক্স পুঁতে রেখেছিল এবং নিজের এক সাহায্যকারীকে পাশের ঝোপঝাড়ে লুকিয়ে রেখেছিল, যার কাজ ছিল যে সে এক বিশেষ ধরনের মিষ্টি রুটির গন্ধ ছড়াবে, যাতে গাধাটি সেই দিকে আকৃষ্ট হয়। কিন্তু ফকির একটি কথা ভুলে গিয়েছিল। আল জাহিদ কোনো সাধারণ গাধা ছিল না। যেমনই ফকির শীষ বাজালো, আল জাহিদের কান খাড়া হয়ে গেল। সে সেই দিকে তাকাতে শুরু করল যেখান থেকে মিষ্টি রুটির গন্ধ আসছিল। সে ধীরে ধীরে সেই দিকে এগোতে লাগল। ফকিরের মুখে হাসি ফিরে এলো। ভিড়ের শ্বাস বন্ধ হয়ে গেল। আল জাহিদ সেই জায়গার কাছে পৌঁছাল যেখানে গুপ্তধন পোতা ছিল। সে থামতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ তার নজর ঝোপঝাড়ের পেছনে লুকিয়ে থাকা একটি ছোট নড়াচড়ার ওপর পড়ল। সে ফকিরের সাহায্যকারীকে দেখে নিয়েছিল এবং তখনই সে আরও একটি পরিচিত গন্ধ পেল। এটি সেই গন্ধই ছিল যা ফকিরের আলখাল্লা থেকে আসত, এক বিশেষ ধরনের লোবান আর আতরের মিশ্রিত গন্ধ। আল জাহিদের মাথা ঘুরে গেল। সে এই পুরো খেলাটি বুঝে ফেলল। তার রাগ হল। এই লোকটি তার মালিককে আর তাকে ধোঁকা দিচ্ছিল। এখন সে এমনটা করল যা কেউ কল্পনাও করেনি। গুপ্তধনের জায়গায় থামার বদলে সে সোজা সেই ঝোপঝাড়ের দিকে দৌড়াল। ফকিরের সাহায্যকারী ঘাবড়ে গেল আর পালানোর চেষ্টা করতে লাগল, কিন্তু আল জাহিদ তার চেয়েও দ্রুত ছিল। সে পৌঁছে নিজের মুখ দিয়ে সেই সাহায্যকারীর কাপড়ের প্রান্ত ধরে ফেলল এবং তাকে টেনে সবার সামনে ময়দানে নিয়ে এলো। ঘাবড়ে গিয়ে সেই সাহায্যকারীর হাত থেকে মিষ্টি রুটির থলি আর সেই শীষটি নিচে পড়ে গেল। কিন্তু আল জাহিদ এখানেই থামল না। সে সেখান থেকে সোজা ফকিরের আসনের দিকে দৌড়াল। ফকির কিছু বুঝে ওঠার আগেই আল জাহিদ সেই দামি কার্পেটে জোরে নিজের খুর মারল, যার মধ্যে ফকিরের জিনিসপত্র বাঁধা ছিল। ধাক্কায় কার্পেট উল্টে গেল আর তার নিচ থেকে কি বেরোল না। শুকনো গাছে লাগানোর সবুজ পাতা, লোকেদের থেকে ঠকানো সোনা রূপার গয়না আর বিভিন্ন ধরনের শিকড় বাকড়, যা দিয়ে সে ধোঁয়া আর বিভ্রম তৈরি করত। ময়দানে শ্মশানের মতো নীরবতা ছেয়ে গেল। আর তারপর যেমনই মানুষ পুরো ধোঁকাটি বুঝতে পারল, তাদের রাগ ফেটে পড়ল। ভণ্ড, প্রতারক আওয়াজ চারদিক থেকে আসতে লাগল। ফকির আজমের সমস্ত দিব্যতা উবে গিয়েছিল। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াল, কিন্তু রাগী ভিড় তাকে ধরে ফেলল। তার সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গিয়েছিল। সে স্বীকার করল যে তার আবহাওয়ার কিছুটা জ্ঞান ছিল, আর সে জানত যে 1-2 দিনের মধ্যে বাতাসের গতি বদলাতে চলেছে আর বৃষ্টির সম্ভাবনা আছে। সে শুধু সেটির সুযোগ নিয়ে সমস্ত কৃতিত্ব নিজে নিতে চেয়েছিল। মানুষ তার সমস্ত ঢকানো জিনিস তার থেকে ফেরত নিয়ে নিল এবং তাকে শহর থেকে বের করে দিল। ভিড় এখন লজ্জিত ছিল। তারা মোল্লা নাসিরুদ্দিনের কাছে এলো এবং তার কাছে মাফ চাইতে লাগল। আমাদের মাফ করে দিন মোল্লা, আমরা লোভ আর ভয়ে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমরা সত্য আর মিথ্যার পার্থক্যই ভুলে গিয়েছিলাম। মোল্লা মুচকি হেসে বললেন, মাফ আমার কাছে নয়, নিজের বুদ্ধির কাছে চাও, যাকে তুমি কিছুদিনের জন্য ছুটিতে পাঠিয়ে দিয়েছিলে। মনে রেখো, সত্যিকারের বিশ্বাস চমৎকার নির্ভর হয় না, সেটি পরিশ্রম আর ধৈর্যের মধ্যে থাকে। আর তারপর যেমনকি প্রকৃতি নিজেই এই কথার উপর শিলমোহর দিচ্ছিল, আকাশে হঠাৎ কালো মেঘ জমা হতে লাগল। ঠান্ডা বাতাস বইতে শুরু করল, আর দেখতে দেখতে বৃষ্টির বড় বড় ফোঁটা শুকনো মাটিতে পড়তে লাগল। পুরো শহর খুশিতে নেচে উঠল। বাচ্চারা বৃষ্টিতে নাচতে লাগল। কৃষকরা আকাশের দিকে হাত তুলে খোদার শুকরিয়া আদায় করতে লাগল। এটি কোনো চমৎকারের বৃষ্টি ছিল না, এটি অপেক্ষা আর ধৈর্যের মিষ্টি ফল। মানুষের ভিড়ে আল জাহিদ শান্তভাবে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছিল। জাহরা তাকে ভালোবেসে জড়িয়ে ধরল। আজ সে শুধু মোল্লার গাধা ছিল না, সে পুরো আক্ষেশিরের হিরো ছিল। সে নিজের নীরব বুদ্ধিমানি দিয়ে পুরো শহরকে একটি খুব বড় ধোঁকা থেকে বাঁচিয়েছিল। বৃষ্টি আকশেহিরের ধুলো আর মানুষের মনের কুসংস্কার দুটোকেই ধুয়ে দিয়েছিল। শহরে আবার জীবন ফিরে এসেছিল। মাঠে নতুন ফসল দুলতে শুরু করেছিল, আর মানুষের মুখে আবার হাসি ছিল। এই ঘটনা মানুষকে এক গভীর শিক্ষা দিয়েছিল।
তারা শিখল যে কঠিন সময়ে আশা রাখা ভালো কথা, কিন্তু চোখ বন্ধ করে কারোর ওপর বিশ্বাস করে নেওয়া মূর্খতা। মোল্লা নাসিরুদ্দিন আর আল জাহিদের বন্ধুত্ব এখন এক উপকথায় পরিণত হয়েছিল। মানুষ প্রায়ই চাখানায় বসে এই গল্পটি শোনাত। মনে আছে কিভাবে আল জাহিদ সেই ভন্ড ফকিরের পর্দাফাঁস করেছিল? ওই গাধাটার মধ্যে যতটা বুদ্ধি আছে ততটা তো আমাদের শহরের অনেক মানুষের মধ্যেও নেই। এক সন্ধ্যায় মোল্লা নিজের বাড়ির আঙিনায় বসেছিলেন। সূর্য ডুবছিল আর আকাশে সিঁদুরে রং ছড়িয়েছিল। আল জাহিদ তার পাশেই দাঁড়িয়ে জাবর কাটছিল। জহরা তার চুলে চিরুনি দিচ্ছিল আর তাকে কোনো গল্প শোনাচ্ছিল। মোল্লা আল জাহিদের দিকে তাকালেন আর বললেন, আমার বন্ধু, আজ তুমি আমাকেও একটি শিক্ষা দিয়েছ। আমি সব সময় ভাবতাম যে আমি তোমাকে পথ দেখাই, কিন্তু আজ আমি উপলব্ধি করলাম যে অনেক সময় তুমি আমাকে সঠিক পথ দেখাও। তোমার নীরবতায় যে সত্য আছে তা হাজারো শব্দের চেয়ে বেশি শক্তিশালী। তিনি আরও বললেন, দুনিয়া সম্পদ আর শক্তির পেছনে দৌড়ায়, কিন্তু আসল সম্পদ তো একটি সত্যিকারের বন্ধু, সে মানুষ হোক বা জানোয়ার। এমন এক বন্ধু যে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে যখন পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে থাকবে। আল জাহিদ ধীরে ধীরে নিজের মাথা তুলল আর নিজের বড় বড় বুদ্ধিমান চোখ দিয়ে মোল্লাকে দেখল। তারপর সে ভালোবেসে নিজের মাথা মোল্লার হাঁটুতে রেখে দিল। তার চোখে গভীর শান্তি ছিল, যেন সে বলছিল, আর আপনি আমার সবচেয়ে ভালো বন্ধু মোল্লা। যতক্ষণ আমরা সাথে আছি আমাদের কোনো ফকির বা সওদাগরকে ভয় পাওয়ার দরকার নেই। আর এইভাবে আকশেহিরের ছোট শহরে এক মানুষ আর তার গাধার গল্প চিরকালের জন্য অমর হয়ে গেল। এটি শুধু হাসি মজার কাহিনী ছিল না, বরং এটি বুদ্ধিমানী, বন্ধুত্ব আর সেই গভীর উপলব্ধির কাহিনী ছিল যা প্রায়ই আমরা সেখানে পাই যেখানে আমরা তার সবচেয়ে কম আশা করি। ফকির আজমের পর্দাফাঁস আর তারপর হওয়া ঝমঝম বৃষ্টি আকশেহিরের আত্মাকে যেন নতুন জীবন দিয়ে দিয়েছিল। শহরের গলিগুলো এখন অনেক বেশি পরিষ্কার ছিল, বাজারে অনেক বেশি রমরমা ছিল এবং মানুষের মনে একে অপরের জন্য অনেক বেশি আপনত্ব ছিল। আল জাহিদ এখন শুধু একটি গাধা নয়, বরং শহরের একজন সম্মানিত নাগরিক হয়ে উঠেছিল। তার বুদ্ধিমানীর কাহিনী এখন শুধু চাখানা পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং মায়েরা নিজের বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় তার গল্প শোনাত। মোল্লা নাসিরুদ্দিনের জীবনও একটি শান্ত নদীর মতো বয়ে চলছিল। তিনি এখন বুড়ো হচ্ছিলেন, তার দাড়িতে শুভ্রতা বেড়ে গিয়েছিল এবং তার মুখে বলিরেখা গভীর হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখের সেই দুষ্টুমি ভরা চমক আর বুদ্ধির তীক্ষ্ণতায় কোনো কমতি আসেনি। তার বেশিরভাগ সময় এখন হয় নিজের ছোট মাঠে কাজ করতে কাটত অথবা জহরাকে পড়াতে। জহরা এখন তার মেয়ের মতোই ছিল। সে মোল্লার কাছে লেখাপড়া শিখছিল আর আল জাহিদের কাছে নিরমতার ভাষা। আল জাহিদও এখন বুড়ো হয়ে চলছিল। তার হাঁটার গতি কমে গিয়েছিল এবং সে এখন আগের মতো ভারী বোঝা বইতে পারত না, কিন্তু তার সমজদারি বয়সের সাথে আরও ধারালো হয়ে উঠেছিল। সে এখন মোল্লার পায়ের শব্দ শুনেই বুঝে যায় যে তার মেজাজ কেমন। সে জহরার ছায়ার মতো তার সাথে থাকত এবং তাকে রক্ষা করত। এই তিনজনের দুনিয়া ছোট, সরল আর খুশিতে ভরা ছিল। কিন্তু রাজধানী থেকে আসা বাতাস প্রায়ই ছোট শহরের শান্তি ভঙ্গ করে দেয়। একদিন সুলতানের দরবার থেকে একটি ফরমান এলো। আকশেহিরের পুরনো নরম মনের সুবেদারকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার জায়গায় একজন নতুন প্রশাসককে পাঠানো হচ্ছিল, যার নাম ছিল আমিল পাশা। আমিল পাশার আসার খবর শহরে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে দিল। লোকে বলতো যে সে সুলতানের সবচেয়ে যোগ্য কিন্তু সবচেয়ে কঠোর অফিসার। সে মানুষকে চেনে না, শুধু নিয়ম চেনে। তার কাছে দুনিয়া দুভাগে বিভক্ত ছিল, উপযোগী আর অনুপযোগী। সে যেখানেই যেত নিজের সাথে একটি বড় লোহার মলাট দেওয়া নিয়মাবলী বই নিয়ে চলত এবং প্রতিটি সিদ্ধান্ত সেই বই অনুযায়ীই নিত। যেদিন আমিল পাশা আকশেহিরে পা রাখল, শহরের বাতাসই বদলে গেল। সে একটি দুর্দান্ত ঘোড়ায় সওয়ার হয়ে এসেছিল, যার পেছনে অস্ত্রে সজ্জিত সিপাহীদের একটি দল ছিল। তার চোখ ঠান্ডা ছিল এবং তার মুখে হাসির কোনো চিহ্ন ছিল না। সে শহরের মানুষদের এমনভাবে দেখল যেন কোনো কৃষক নিজের মাঠে জন্মানো আগাছা দেখে। সে সেই শহরের প্রধান মোড়ে একটি সভা রাখল। তার গলায় কোনো আবেগ ছিল না, ছিল শুধু ক্ষমতার রুক্ষতা। হে আকশেহিরের মানুষ, সে ঘোষণা করল, আজ থেকে এখানে এক নতুন যুগ শুরু হবে। আলস্য আর বিশৃঙ্খলার যুগ শেষ। এখন এখানে শুধু উন্নতি হবে, ব্যবস্থা থাকবে এবং প্রতিটি জিনিসের হিসাব রাখা হবে। প্রতিটি জিনিসকে তার উপযোগিতার ভিত্তিতে বিচার করা হবে। যা সলতনাতের কোষাগারে বৃদ্ধি ঘটাবে তাকে সম্মান দেওয়া হবে, আর যা শুধু বোঝা হবে তাকে সরিয়ে দেওয়া হবে। তার শব্দগুলো তীরের মতো মানুষের মনে বিঁধল। মোল্লা নাসিরুদ্দিনও ভিড়ে দাঁড়িয়েছিলেন। তিনি আমিল পাশার চোখের দিকে তাকালেন এবং সেখানে শুধু সংখ্যা আর আইন দেখতে পেলেন।
মানবতার কোনো চিহ্ন নেই। মোল্লা একটি দীর্ঘশ্বাস ফেললেন আর আল জাহিদের ঘাড়ে হাত বুলিয়ে দিলেন। তার মনে হচ্ছিল যে আকশেহিরের ওপর এমন এক ঝড় ঘনিয়ে আসছে যার মোকাবিলা করার জন্য শুধু দোয়াই যথেষ্ট হবে না। আমিল পাশা এসেই কাজ শুরু করে দিল। সে শহরের একটি নতুন সমীক্ষা করাল। প্রতিটি ঘর, প্রতিটি দোকান, প্রতিটি মাঠ আর প্রতিটি জানোয়ারকে গোনা হল এবং তার উৎপাদনশীলতা মূল্যায়ন করা হল। শীঘ্রই শহরের দেওয়ালে নতুন আর অদ্ভুত সব করের তালিকা টাঙিয়ে দেওয়া হল। একটি নতুন ছায়া কর লাগানো হল। যার ছায়া যত লম্বা হতো তাকে তত বেশি কর দিতে হতো। একটি খুশি করও ছিল। যদি কেউ বাজারে হাসতে হাসতে ধরা পড়ত তবে তার থেকে কর উসুল করা হতো। কারণ পাশার ধারণা ছিল যে খুশির মানে হল মানুষের কাছে প্রয়োজনের চেয়ে বেশি আছে। কিন্তু সবচেয়ে নিষ্ঠুর আর অদ্ভুত কর ছিল অনুৎপাদনশীলতা কর। এই কর সেই সমস্ত জানোয়ারের ওপর লাগানো হয়েছিল যারা বুড়ো হয়ে গিয়েছিল এবং এখন বোঝা বইতে বা মাঠ চষতে সক্ষম ছিল না। পাশার নিয়মের বই অনুযায়ী এমন জানোয়াররা সলতনতের ওপর শুধু বোঝা। তারা খাবার খেত কিন্তু বদলে কোনো উৎপাদন করত না। এক সকালে মোল্লা নাসিরুদ্দিনের দরজায় 2 সিপাহী একটি সরকারি ফরমান নিয়ে পৌঁছল। ফরমানে লেখা ছিল, সমীক্ষা অনুযায়ী আপনার কাছে একটি গাধা আছে যার নাম আল জাহিদ, যার বয়স উৎপাদনশীল বয়সের সীমা অতিক্রম করেছে। নিয়ম সংখ্যা 17বির অধীনে এই জানোয়ারটি এখন অনুৎপাদনশীল সম্পত্তির শ্রেণীতে পড়ে। আপনাকে হয় এর উপর প্রতি মাসে 5টি রূপোর মুদ্রার ভারী কর দিতে হবে অথবা একে রাষ্ট্রীয় বিশ্রামাগারে জমা দিতে হবে। রাষ্ট্রীয় বিশ্রামাগার শুধু একটি সুন্দর নাম ছিল। সবাই জানত যে ওটি এমন এক জায়গা ছিল যেখানে বুড়ো জানোয়ারদের নিয়ে গিয়ে মেরে ফেলা হতো যাতে তাদের চামড়া বিক্রি করা যায়। এই ফরমান পড়ে মোল্লার হাত কেঁপে উঠল। 5টি রূপোর মুদ্রা, এ তো তার পুরো মাসের আয়ও ছিল না। আর আল জাহেদকে সেই বিশ্রামাগারে পাঠানো, এ তো তিনি নিজের মরণ পর্যন্ত ভাবতে পারতেন না। আল জাহেদ তার কাছে অনুৎপাদনশীল সম্পত্তি নয়, বরং তার পরিবার ছিল, তার বন্ধু ছিল, তার সব কথা ভাগ করে নেওয়ার সাথী ছিল। মোল্লা সোজা আমেল পাশার দপ্তরে পৌঁছালেন। আমিল পাশা বড় একটি টেবিলের উপর বসে নিজের নিয়মের বইয়ের পাতা উল্টাচ্ছিল। পাশা সাহেব, মোল্লা কাঁপা গলায় বললেন, এই ফরমান, এতে কোনো ভুল হয়েছে। আমিল পাশা মাথা না তুলেই বলল, আমার ব্যবস্থায় ভুলের কোনো অবকাশ নেই মোল্লা, যা লেখা আছে তাই আইন। কিন্তু আল জাহিদ শুধু একটি জানোয়ার নয়, সেই শহরের সেবা করেছে। সে বুদ্ধিমান, সে বিশ্বস্ত। পাশা নিজের মাথা তুলল আর ঠান্ডা গলায় বলল, মোল্লা, আমার নিয়মের বইয়ে বুদ্ধিমানেই বা বিশ্বস্ততার জন্য কোনো জায়গা নেই। এতে শুধু 2টি ঘর আছে, লাভ আর ক্ষতি। তোমার গাধা এখন আর লাভ দেয় না, তাই সে সালতানাতের জন্য ক্ষতি। আইন পরিষ্কার, তোমার কাছে 1 সপ্তাহের সময় আছে, হয় কর দাও অথবা গাধা সঁপে দাও। মোল্লার সমস্ত যুক্তি বৃথা গেল। পাশার মন পাথরের ছিল আর তার বুদ্ধি লোহার নিয়মের বইতে বঞ্জি ছিল। মোল্লা হতাশ হয়ে ফিরে এলেন। তার মাথায় আসছিল না যে তিনি এমন এক মানুষকে কিভাবে বোঝাবেন যে বন্ধুত্বের মূল্যকে রূপোর মুদ্রায় ওজন করে। সেই রাতে মোল্লা ঘুমোতে পারলেন না। তিনি অনেকক্ষণ আল জাহেদের পাশে বসে থাকলেন, তার ঘাড় বুলিয়ে দিলেন আর তার চোখ দিয়ে নিঃশব্দে জল পড়তে থাকল। এই খবর পুরো আকশিহিরে ছড়িয়ে পড়ল। প্রত্যেকে জানত যে মোল্লা আর আল জাহেদের সম্পর্ক কি। মানুষের মনে রাগ ছিল, কিন্তু আমিল পাশার ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না। শহরের উপর এক অদ্ভুত শোকের ছায়া নেমে এসেছিল। মোল্লাও বদলে গিয়েছিলেন, তার উপস্থিত বুদ্ধি কোথায় যেন হারিয়ে গিয়েছিল। তিনি চুপচাপ থাকতেন, কারুর সাথে বেশি কথা বলতেন না। তিনি শুধু আল জাহেদের দেখভালে মগ্ন থাকতেন, তাকে সবচেয়ে ভালো খাবার খাওয়াতেন, যেন তিনি নিজের বন্ধুর সাথে বাকি থাকা প্রতিটি মুহূর্তকে বেছে নিতে চাইতেন। কিন্তু এই নিরাশার অন্ধকারে আশার একটি ছোট প্রদীপ জ্বলছিল, আর সে ছিল জহরা। সে মোল্লার কষ্ট দেখেছিল, সে আমিল পাশার নিষ্ঠুরতা দেখেছিল, সে সারা রাত ভাবত। জহরা ভাবছিল যে কি করা যায়। সে পাশার সাথে লড়তে পারত না, তার কাছে টাকা ছিল না যে সে কর চুকিয়ে দেবে। কিন্তু মোল্লা তাকে একটি কথা শিখিয়েছিলেন, যখন তোমার হাতিয়ার কাজ না করে তখন নিজের পদ্ধতি বদলে ফেলো। কখনো কখনো সবচেয়ে বড় লড়াই খামোশি দিয়ে জেতা যায়। পরের দিন সকালে জহরা শহরের সব বাচ্চাদের নদীর তীরে জড়ো করল। তারা সবাই আল জাহেদকে ভালোবাসত। জহরা তাদের বলল,
আমরা সিপাহীদের সাথে লড়তে পারব না, কিন্তু আমরা তাদের এটা তো দেখাতে পারি যে তারা ভুল। আল জাহেদ শুধু একটি গাধা নয়, সে আমাদের বন্ধু, আর আমরা আমাদের বন্ধুকে এভাবে যেতে দেব না। সে একটি পরিকল্পনা করল। এটি ছিল একটি খামোশী কিন্তু খুব শক্তিশালী বিদ্রোহ। সেই দিনের পর আকশেহিরে একটি অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। যখনই আমিল পাশা নিজের সিপাহীদের নিয়ে শহরের রাস্তা দিয়ে যেত, তখন হঠাৎ সবকিছু থমকে যেত। বাচ্চারা তাদের খেলা থামিয়ে দাঁড়িয়ে যেত, মহিলারা নিজেদের কাজ ছেড়ে দরজায় চলে আসত, দোকানদাররা নিজেদের দোকান থেকে বাইরে বেরিয়ে আসত। কেউ কিছু বলতো না, কেউ স্লোগান দিত না, সবাই শুধু খামোশি দিয়ে তাকে দেখত। তাদের চোখে রাগ নয়, বরং একটি গভীর উদাসীনতা আর ধিক্কারের ভাব থাকত। আর প্রতিটি বাচ্চার হাতে একটি জিনিস থাকত, আল জাহিদের শরীরের একটি লোম। তারা ওটা এমনভাবে ধরে দাঁড়িয়ে থাকত যেন ওটা কোনো পতাকা। এটি ছিল তাদের শান্তিপূর্ণ বিদ্রোহ। জহরা আর বাচ্চারা আল জাহিদকে নিজেদের প্রতীক বানিয়ে নিয়েছিল। তারা রোজ সকালে মোল্লার বাড়ি যেত, আল জাহিদকে স্নান করাত, তার চুলে চিরুনি দিত আর তাকে ফুলের মালা পরাত। তারা তাকে শহরের গলিতে ঘোরাত যেন সে কোনো রাজা। এটি ছিল আমিল পাশাকে এটা বলার পদ্ধতি যে যাকে তুমি অনুৎপাদনশীল মনে করো সে আমাদের কাছে অমূল্য। আমিল পাশা এই খামোশী বিদ্রোহে তিল মিলিয়ে উঠল। সে মানুষের ওপর চিৎকার করতে পারত, তাদের সাজা দিতে পারত, কিন্তু সে এই খামোশির কি করত? এই চুপ থাকাটা তার অধিকারের ওপর যে কোনো শোরগোলের চেয়ে বেশি ভারী পড়ছিল। তার রাগ মোল্লা আর আল জাহিদের ওপর আরও বেড়ে গেল। সে সিদ্ধান্ত নিল যে সে এই বিষয়টি চিরদিনের জন্য শেষ করে দেবে। 1 সপ্তাহের সময়সীমা শেষ হতে চলেছিল। আমিল পাশা ঘোষণা করল যে সে নিজে মোল্লার বাড়ি গিয়ে সেই গাধার পরিদর্শন করবে এবং তাকে সরকারিভাবে অনুৎপাদনশীল ঘোষণা করে বাজেয়াপ্ত করে নেবে। সে এই সুযোগটিকে পুরো শহরকে এটা দেখানোর জন্য ব্যবহার করতে চেয়েছিল যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। পরিদর্শনের দিন মোল্লার ছোট বাড়ির বাইরে পুরো শহর জমা হয়ে গিয়েছিল। মানুষ খামোশ ছিল, কিন্তু তাদের উপস্থিতি মোল্লাকে সাহস দিচ্ছিল। জহরা আল জাহিদের হাত ধরে দাঁড়িয়েছিল, তার চোখে ভয় আর দৃঢ় সংকল্প দুটোই ছিল। আমিল পাশা নিজের পুরো দলবল নিয়ে পৌঁছাল। সে ঘৃণা ভরে আল জাহিদের দিকে তাকাল, যে বুড়ো আর দুর্বল দেখাচ্ছিল। তাহলে এটিই সেই বিখ্যাত গাধা? পাশা ব্যঙ্গ করে বলল, যেমনটা আমি দেখতে পাচ্ছি এটি কোনো কাজের যোগ্য নয়, এটি ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারছে না। আমার নিয়মের বই সঠিক ছিল, এই জানোয়ারটিকে এখন বাজেয়াপ্ত করা হলো। সিপাহীরা আল জাহিদের দিকে এগোল। থামুন! একটি শান্ত কিন্তু দৃঢ় আওয়াজ শোনা গেল। এটি মোল্লা নাসির উদ্দিন ছিলেন। আজ তার মুখে হতাশা নয়, বরং একটি অদ্ভুত শান্তি ছিল। মোল্লা সাহেব, আপনি আইন আর যুক্তির কথা বলেন। আমি আপনার আইনকে চ্যালেঞ্জ করতে পারি না, কিন্তু আমি আপনার যুক্তিকে অবশ্যই চ্যালেঞ্জ জানাব। আপনি বলেন যে আমার গাধা অনুৎপাদনশীল, কারণ সে লাভ দেয় না। আজ আমি মোল্লা নাসির উদ্দিন এই ময়দানেই একটি আদালত বসাব। এটি হবে মোল্লার সর্বোচ্চ আদালত, আর এতে আমরা এটা প্রমাণ করব যে এই গাধার মূল্য আপনার পুরো রাজকোষের চেয়ে বেশি। আমিল পাশা হাসল। আদালত? আর সাক্ষী কে হবে? সাক্ষী হবে পুরো আকশেহির, মোল্লা বললেন, আর এই সাক্ষ্য যুক্তি আর প্রমাণের ওপর ভিত্তি করে হবে, ঠিক যেমনটা আপনার নিয়মের বইয়ে আছে। এটি একটি সরাসরি চ্যালেঞ্জ ছিল। ভিড়ের মধ্যে একটি গুঞ্জন বয়ে গেল। আমিল পাশার মনে হল এটি মোল্লাকে জনসমক্ষে অপমানিত করার আরও একটি সুযোগ। ঠিক আছে মোল্লা, দেখাও তোমার তামাশা, কিন্তু এরপর এই গাধা আমার হবে। মোল্লা নিজের আঙিনাকেই আদালতের রূপ দিলেন। তিনি একটি পুরনো সিন্দুককে বিচারকের চেয়ার বানালেন আর আমিল পাশাকে তাতে বসার আমন্ত্রণ জানালেন। আদালতের কাজ শুরু হচ্ছে, মোল্লা বললেন। ঘোষণা করলেন, আজ আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব যে আল জাহিদের মূল্য কি। আমি প্রথম সাক্ষী পেশ করতে চাই, শহরের কৃষক রহিম চাচা। রহিম চাচা একজন বুড়ো কৃষক, কাঁপতে কাঁপতে সামনে এলেন। মোল্লা জিজ্ঞেস করলেন, রহিম চাচা, আপনি এই আদালতকে বলুন, আল জাহিদ কি আপনাকে কখনো কোনো লাভ দিয়েছে? রহিম চাচা বললেন, হুজুর, গত বছরের কথা। আমি নিজের ফসল বোঝাই গাড়ি নিয়ে নদীর ওপর তৈরি কাঠের পুরনো পুল পার হচ্ছিলাম। আল জাহিদও আমার সাথে ছিল। হঠাৎ এটি পুলের মাঝখানে দাঁড়িয়ে গেল আর আগে বাড়তে অস্বীকার করল। আমি একে খুব মারলাম, খুব টানলাম, কিন্তু এটি এক চুলও নড়ল না। আমি রাগে একে ছেড়ে যেমনই আগে বাড়লাম, সেই পুলটি ভেঙে চুরমার হয়ে গেল। যদি এই গাধাটি নিজের জেদে না থাকত, তবে আজ আমি আর আমার পুরো ফসল নদীতে থাকত। এটি আমাকে কোনো ফসল দেয়নি, কিন্তু এটি আমাকে আমার জীবন দিয়েছে। এর কি কোনো মূল্য নেই পাশা সাহেব? আমিল পাশা চুপ করে থাকল। তার নিয়মের বইয়ে জীবন বাঁচানোর কোনো মূল্য লেখা ছিল না। মোল্লা বললেন, আমি দ্বিতীয় সাক্ষীকে ডাকতে চাই, শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী কাশিম বেয়ের ছেলে বিলালকে। বিলাল, যে এখন একজন বিনম্র আর সৎ ব্যবসায়ী হয়ে উঠেছিল, সামনে এলো।
পাশা সাহেব যখন থেকে ফকিরের ঘটনা ঘটেছে, মোল্লার তার গাধার খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে। অন্য শহর থেকে ব্যবসায়ীরা আর যাত্রীরা শুধুই চমৎকার গাধাটিকে দেখতে আকশেহি হাসে। তাদের আসার কারণে আমাদের শহরের ব্যবসা বেড়েছে, দোকান বেশি চলে, সরাইখানায় বেশি মানুষ থাকে। এই গাধা সরাসরি বোঝা বয় না, কিন্তু এর নামে পুরো শহরের বোঝা হালকা হচ্ছে। এটি আমাদের শহরের জন্য একটি জ্যান্ত উত্তরাধিকার। এই আর্থিক লাভের কি কোনো মূল্য নেই পাশা সাহেব? আমিল পাশার মুখ এখন কিছুটা গম্ভীর হয়ে গেল। এটি এমন একটি যুক্তি ছিল যা সে বুঝতে পারত। আর এখন মোল্লার গলায় একটি কোমলতা চলে এলো। আমি আমার শেষ আর সবচেয়ে জরুরি সাক্ষীকে ডাকতে চাই, জোহরাকে। জোহরে ধীরে ধীরে সামনে এলো। সে সরাসরি আমিল পাশার চোখের দিকে তাকাচ্ছিল। মোল্লা জিজ্ঞেস করলেন, মা, তুমি বলো, এই গাধা তোমাকে কি দিয়েছে? জোহরার চোখে জল এসে গেল, কিন্তু তার আওয়াজ দৃঢ় ছিল। যখন আমার মা বাবা থাকল না, তখন আমি একা ছিলাম। আমার সাথে কেউ কথা বলতো না। আমি হাসতে ভুলে গিয়েছিলাম। তখন আমি এই বন্ধুকে পেলাম। এটি আমাকে নিজের খামোশি দিয়ে শুনতে শিখিয়েছে। যখন আমি কাঁদতাম, তখন এটি নিজের মাথা আমার কোলে রেখে দিত। এটি আমাকে শিখিয়েছে যে শব্দ ছাড়াও কিভাবে ভালোবাসা যায়। এটি আমাকে দায়িত্ব শিখিয়েছে, বন্ধুত্ব শিখিয়েছে। এটি আমাকে একটি পরিবার দিয়েছে। পাশা সাহেব, আপনার নিয়মের বইয়ে হয়তো সোনা রূপার হিসেব হবে, কিন্তু তাতে কি বন্ধুত্ব, ভালোবাসা আর একটি অনাথ বাচ্চার হাসির কোনো মূল্য লেখা আছে? জোহরার কথা প্রত্যেকের মন ছুঁয়ে গেল। ময়দানে দাঁড়িয়ে থাকা ভিড়ের চোখে জল ছিল। এবার মোল্লা নাসিরুদ্দিন নিজে সামনে এলেন। তিনি সরাসরি আমিল পাশার সামনে দাঁড়িয়ে গেলেন। পাশা সাহেব, তিনি শান্তভাবে বললেন, আপনি যুক্তি চেয়েছিলেন, এই নিন যুক্তি। এই একটি গাধা একজনের প্রাণ বাঁচিয়েছে, একটি শহরের অর্থনীতিকে সামলেছে, আর একটি ভেঙে যাওয়া মনকে জুড়েছে। আপনি একে অনুৎপাদনশীল বলেছেন, কিন্তু সত্যি তো এটাই যে এটি সেই উৎপাদন করেছে যা আপনার পুরো সালতানাতের রাজকোষ মিলেও করতে পারবে না। এটি ভালোত্ব, আশা আর মানবতা তৈরি করেছে। মোল্লা নিজের কথা শেষ করলেন। আপনার নিয়মের বই হয়তো বস্তুর মূল্য বলতে পারে, কিন্তু তা মূল্যের মূল্য বলতে পারে না। আল জাহিদ শুধু একটি জানোয়ার নয় পাশা সাহেব, এটি আকশেহিরের আত্মার প্রতীক। যদি আপনি একে নিয়ে যান, তবে আপনি শুধু একটি বুড়ো গাধা নয়, বরং আমাদের শহরের আত্মাকেও নিয়ে যাবেন। মোল্লার কথা শুনে আমিল পাশা নিজের জায়গায় পাথরের মতো হয়ে গেল। সে নিজের জীবনে শুধু নিয়ম আর সংখ্যা দেখেছিল। প্রথমবার কেউ তাকে এমন এক দুনিয়া দেখাচ্ছিল যা তার নিয়মের বই মাপতে পারত না। সে ভিড়ের দিকে তাকাল। তাদের খামোশিতে এমন একটি শক্তি ছিল যা তার সিপাহীদের তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ ছিল। সে বাচ্চাদের দেখল, যারা নিজেদের ছোট্ট হাতের তালুতে গাধার লোম নিয়ে দাঁড়িয়েছিল। সে জহরার জল দেখল। তার উপলব্ধি হল যে সে এই লড়াই হেরে গেছে। সে একটি গাধাকে তো বাজেয়াপ্ত করতে পারত, কিন্তু সেই মানুষদের মন থেকে তার জন্য ভালোবাসাকে কিভাবে বাজেয়াপ্ত করত? সে একটি লম্বা গভীর শ্বাস নিল। সে নিজের চেয়ার থেকে উঠল আর নিজের লোহার মলাটের নিয়মের বইটি ওঠাল। এক মুহূর্তের জন্য সবাই ভাবল যে সে ওটা থেকে কোনো নতুন নিয়ম পড়ে শোনাবে, কিন্তু সে সেই বইটি বন্ধ করল আর ওটা নিজের বগলে চেপে নিল। মোল্লা নাসিরুদ্দিন, সে বলল, আর প্রথমবার তার গলায় রুক্ষতার বদলে একটি অদ্ভুত সম্মান ছিল। তোমার আদালত রায় দিয়ে দিয়েছে। আইন হয়তো আমার দিকে, কিন্তু ন্যায় তোমার দিকে, সে ঘোষণা করল। এই গাধা আল জাহিদ এখন থেকে আকশেহিরের জাতীয় সম্পদ হিসেবে ঘোষিত হল। এর ওপর কোনো কর লাগবে না, আর এর দেখভালের দায়িত্ব সালতানাতের হবে। এটি শুনে পুরো শহরে খুশির ঢেউ বয়ে গেল। মানুষ তালি বাজাল আর মোল্লাকে কাঁধে তুলে নিল। আমিল পাশা চুপচাপ নিজের সেনার সাথে ফিরে গেল। সেই দিনের পর সে বদলায়নি ঠিকই, কিন্তু সে নিজের নিয়মের বই দেখার দৃষ্টিভঙ্গি অবশ্যই বদলে ফেলল। সে শিখে নিয়েছিল যে কিছু জিনিস আইন আর যুক্তির ঊর্ধ্বে থাকে। সন্ধ্যায় যখন সবকিছু শান্ত হয়ে গেল, মোল্লা, জহরা আর আল জাহিদ নিজেদের আঙিনায় বসে সূর্য ডোবা দেখছিল। আকাশে কমলা আর বেগুনি রং ছড়িয়েছিল। আল জাহিদকে বুড়ো দেখাচ্ছিল। তার শরীরে শুভ্রতা বেড়ে গিয়েছিল, কিন্তু তার চোখে একটি গভীর শান্তি ছিল। মোল্লা তার ঘাড় বুলিয়ে দিতে দিতে বললেন, দেখেছ আমার বন্ধু, আজ তুমি আরও একবার প্রমাণ করে দিলে যে আসল শক্তি তলোয়ার বা আইনে নয়, বরং ভালোবাসা আর বিশ্বস্ততায় থাকে। জহরা নিজের মাথা আল জাহিদের কাঁধে ঠেকিয়ে দিল আর বলল, এটি দুনিয়ার সবচেয়ে ভালো গাধা। আল জাহিদ ধীরে ধীরে ডাকল, যেন সে বলছিল, আর তোমরা দুনিয়ার সবচেয়ে ভালো পরিবার। মোল্লা নাসিরুদ্দিন আকাশের দিকে তাকালেন আর হাসলেন। তিনি জানতেন যে জীবনের সফর এখন শেষ বেলায়, কিন্তু তার মন সন্তুষ্ট ছিল। তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ ছিল
এমন এক বন্ধু যার বিশ্বস্ততাকে কোনো আইন মাপতে পারত না, আর এমন এক মেয়ে যার ভালোবাসা প্রতিটি রাজকোষের চেয়ে বেশি দামি ছিল। আর এই কাহিনী, এক মানুষ আর তার গাধার কাহিনী, আকশেহিরের বাতাসে চিরদিনের জন্য প্রতিধ্বনিত হতে থাকল। এটি মনে করিয়ে দিচ্ছিল যে আসল বুদ্ধিমানই মন থেকে আসে, মাথা থেকে নয়। আকশেহিরের জীবন একটি শান্ত আর গভীর নদীর মতো বয়ে চলছিল। আমিল পাশার ঘটনার পর শহর শিখে নিয়েছিল যে সবচেয়ে বড় শক্তি তলোয়ারে থাকে না, আর আইনের বইতেও থাকে না, বরং একতা আর করুণায় থাকে। আল জাহিদ এখন শুধু একটি গাধা ছিল না, সে ছিল শহরের জ্যান্ত আত্মার প্রতীক। তাকে জাতীয় সম্পদ ঘোষণা করার পর তার দেখভালের দায়িত্ব সালতানাত নিয়ে নিয়েছিল, কিন্তু আসলে তার দেখভাল পুরো শহর করত। কোনো কৃষক নিজের মাঠ থেকে সবচেয়ে নরম ঘাস তার জন্য অন্তত কোনো কুমোর তার জলের জন্য একটি নতুন পাত্র বানিয়ে দিত। বাচ্চারা এখনও তার সবচেয়ে ভালো বন্ধু ছিল, কিন্তু এখন তারা তার সাথে খেলা কম করত, তার সেবা বেশি করত। কিন্তু সময়, যা সবচেয়ে বড় বাদশা, কারো জন্য থামে না। মোল্লা নাসিরউদ্দিন আর আল জাহিদ দুজনের উপরই এখন বয়সের প্রভাব পরিষ্কার দেখা যাচ্ছিল। মোল্লার কোমর আরও ঝুঁকে গিয়েছিল, আর তাকে এখন হাঁটার জন্য একটি লাঠির সাহায্য নিতে হতো। তার দাড়ি বরফের মতো সাদা হয়ে গিয়েছিল, এবং তার মুখে বলিরেখা কোনো পুরনো মানচিত্রের রেখার মতো গভীর হয়ে গিয়েছিল। তার চোখের সেই দুষ্টুমি ভরা চমক এখন একটি শান্ত আর গভীর উপলব্ধিতে বদলে গিয়েছিল। তিনি এখন আর চাখানায় বসে তর্ক করতেন না, বরং নিজের বাড়ির আঙিনায় সেই পুরনো জাইতুন গাছের নিচে বসে থাকতেন, যার ছায়ায় আল জাহিদ নিজের জীবন কাটিয়েছিল, জীবনের বেশিরভাগ অংশ পার করেছিল। আল জাহিদও এখন খুব বুড়ো হয়ে গিয়েছিল, তার শরীরে শক্তি ফুরিয়ে গিয়েছিল, সে এখন খুব কষ্ট করে দাঁড়াতে পারত। তার দিনের বেশিরভাগ সময় জাইতুন গাছের নিচে শুয়ে কাটত। তার বড় বড় কালো চোখ এখন একইভাবে বুদ্ধিমান ছিল, কিন্তু তাতে এখন একটি ক্লান্তি আর বিদায়ের ভাব ভেসে থাকত। সে এখন মোল্লার সাথে মাঠে যেতে পারত না, এখন সে জহরাকে নিজের পিঠে বসিয়ে শহর ঘোরাতে পারত না। তার শরীর যদিও দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তার মন এখনও নিজের পরিবারের জন্য ধড়ফড় করত। যখনই মোল্লার কাশি উঠত, তখন আল জাহিদের কান খাড়া হয়ে যেত। যখনই জহরা উদাস থাকত, তখন সে ধীরে ধীরে নিজের মুখ তার কোলে রেখে দিত। জহরা এখন এক বুদ্ধিমতী আর সুন্দরী যুবতী হয়ে উঠেছিল। মোল্লা আর তার স্ত্রী তাকে নিজের মেয়ের মতো বড় করেছিলেন। সে মোল্লার থেকে যে জ্ঞান পেয়েছিল আর আল জাহিদের থেকে যে নীরব করুণা শিখেছিল, তা তাকে নিজের বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান বানিয়ে দিয়েছিল। এখন ঘর আর নিজের দুই বৃদ্ধ, মোল্লা আর আল জাহিদের পুরো দায়িত্ব তারই কাঁধে ছিল। সে সকালে উঠে ঘরের কাজ করত, তারপর মোল্লার জন্য খাবার বানাত, আর নিজের হাতে আল জাহিদকে নরম ঘাস খাওয়াত। তাদের সন্ধ্যাগুলো এখন স্মৃতির ভাণ্ডার হতো। জহরা মোল্লার পাশে বসে যেত, আর আল জাহিদ নিজের মাথা তার কোলে রেখে দিত। মোল্লা পুরনো গল্প শোনাতেন। মনে আছে জহরা? তিনি নিজের ধীর গলায় বলতেন। একবার এই শয়তান আল জাহিদ লবণের বস্তা নিয়ে নদীতে বসে পড়েছিল, ভেবেছিল যে বোঝা হালকা হয়ে যাবে। তার পরের বার আমি একে তুলোর শিক্ষা দিয়েছিলাম। সেই দিন এর সমস্ত চালাকি জলে ভেসে গিয়েছিল। এটি বলে তিনি ধীরে ধীরে হাসতেন, আর আল জাহিদ এমনভাবে কান নাড়াত যেন বলছিল, হ্যাঁ হ্যাঁ, সব মনে আছে। কখনো তারা সেই দিনটির কথা মনে করতেন যখন মোল্লা নিজেকেই গুনতি ভুলে গিয়েছিলেন, যার ওপর তিনি নিজে সাওয়ার ছিলেন। কখনো সেই দিনটির কথা মনে করতেন যখন সে নিজের সাক্ষ্য দিয়ে এক চোরকে ধরেছিল। প্রতিটি গল্পের সাথে জহরার উপলব্ধি হতো যে সে শুধু মজার কাহিনী শুনছে না, বরং জীবনের গভীর শিক্ষা শিখছে। সে শিখল যে সত্যিকারের বুদ্ধিমানী চালাকিতে নয়, বরং অভিজ্ঞতায় আছে, যে মূল্য আর দামের মধ্যে অনেক পার্থক্য থাকে, এবং এটি যে দুনিয়ার সবচেয়ে বড় বোঝা মানুষের কথার হয়। এটি শান্তির সময় ছিল, কিন্তু এই শান্তিতে একটি গভীর উদাসীনতাও লুকিয়েছিল, বিচ্ছেদের শব্দ। মোল্লা জানতেন যে তার আর তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর সফর এখন অন্তিম পর্যায়ে। একদিন যখন আকশেহির নিজের ধীর গতিতে চলছিল, রাজধানী থেকে এক গুরুত্বপূর্ণ অতিথির আগমন হল। সে কোনো সিপাহী বা প্রশাসক নয়, বরং একজন বিখ্যাত পণ্ডিত ছিল, যার নাম ছিল ফারাজ আল-দিন। ফারাজ একজন ইতিহাসবিদ আর লেখক ছিল, যে সুলতানের আদেশে পুরো সাম্রাজ্যের মহান মানুষদের জীবনী আর তাদের জ্ঞান বইতে লিপিবদ্ধ করার ভার নিয়েছিল। সে মোল্লা নাসিরউদ্দিন আর তার গাধার উপকথার কথা অনেক শুনে রেখেছিল,
সে এটা জানার জন্য উৎসুক ছিল যে একজন সাধারণ মজার দেখতে মানুষের বুদ্ধিমানির কথা রাজধানীর গলি পর্যন্ত কিভাবে পৌঁছল। সে মোল্লার জ্ঞানকে তার গল্পগুলোকে চিরদিনের জন্য কাগজে নামিয়ে নিতে চেয়েছিল, যাতে পরবর্তী প্রজন্ম তা পড়তে পারে। ফারাজ আলদিন একটি রাজকীয় পালকিতে বসে মোল্লার সাধারণ ঘরে পৌঁছল। সে দামি রেশমি পোশাকে ছিল, আর তার হাতে লেখার জন্য সেরা কাগজ আর ময়ূরপুচ্ছের কলম ছিল। সে মোল্লাকে আঙিনায় বসে থাকতে দেখল, আর কিছুটা অবাক হল। এই কি সেই মহান মোল্লা নাসিরুদ্দিন, যিনি এত সাধারণ আর গরিব দেখাচ্ছিলেন? সালাম মোল্লা নাসিরুদ্দিন, ফারাজ নিজের মার্জিত কেতাবি ভাষায় বলল। আমি রাজধানী থেকে এসেছি। আমার নাম ফারাজ আলদিন। সুলতান আমাকে আপনার জ্ঞানকে লিপিবদ্ধ করার মহান কাজ সঁপেছেন। আমি আপনার গল্পগুলো, আপনার বুদ্ধিমানির সূত্রগুলোকে একটি বইয়ের রূপ দিতে চাই, যাতে আপনার নাম ইতিহাসে অমর হয়ে যায়। মোল্লা ধীরে ধীরে নিজের চোখ খুললেন আর সেই পণ্ডিতকে দেখলেন। তিনি তার চোখে জ্ঞানের অহংকার আর কিছু করার তাড়াহুড়ো দেখলেন। ওয়ালাইকুম আসসালাম পণ্ডিত সাহেব, মোল্লা ধীরে ধীরে বললেন। বসুন, অমর হবার আমার কোনো তাড়া নেই। এমনিতে যে জিনিসগুলো বইতে বন্দী হয়ে যায় সেগুলো প্রায়ই অমর হবার বদলে মরে যায়। ফারাজ এই জবাবে কিছুটা চমকে গেল। আপনার মানে, বই তো জ্ঞানকে জীবিত রাখে? না, মোল্লা বললেন, বই জ্ঞানকে সংরক্ষিত রাখে, জীবিত নয়। জ্ঞান তো শ্বাস নেয়, তা মানুষের মনে, তাদের চোখে, তাদের কাজে বেঁচে থাকে। আমার গল্পগুলো কোনো শুকনো কাঠ নয় যে আপনি ওগুলো জড়ো করে স্তূপ বানিয়ে দেবেন। সেগুলো তো বহমান জলের মতো। আপনি জলকে মুঠোয় ধরার চেষ্টা করলে তা আঙুলের ফাঁক দিয়ে বয়ে যাবে। এরই মধ্যে আল জাহিদ, যে এতক্ষণ ঝিমুচ্ছিল, ফারাজের তীব্র আতরের গন্ধ আর তার আধিকারিক গলায় অস্থির হয়ে উঠল। সে নিজের মাথা তুলল আর ফারাজকে গভীর সন্দেহভাজন চোখে দেখতে লাগল। তারপর সে একটি ধীর যন্ত্রণাদায়ক শব্দ করল, যেন সে বলছিল, এই লোকটা এখানে কি করতে এসেছে? ফারাজ গাধার দিকে ঘৃণা ভরে তাকাল। আপনার কথা খুব গভীর মোল্লা, কিন্তু আমি তা বুঝতে পারছি না। চলুন, আপনি আমাকে আপনার সবচেয়ে বিখ্যাত গল্পটি শোনান, সেই লবণের কাহিনী। মোল্লা তাকে মাঝপথেই থামিয়ে দিলেন। পণ্ডিত সাহেব, গল্প শোনার আর বোঝার মধ্যে পার্থক্য থাকে। আমার গল্প শোনানোর জন্য নয়, বেঁচে থাকার জন্য। আমার জ্ঞান কোনো বইতে নেই। আমার অর্ধেক জীবনের জ্ঞান তো এই বুড়ো গাধার খামোশিতে লুকিয়ে আছে। আপনি কি এর খামোশিকে নিজের বইতে লিখতে পারেন? আমার বাকি অর্ধেক জ্ঞান এই মেয়ে জহরার সেবায় আছে। আপনি কি তার নিঃস্বার্থ সেবাকে নিজের কলম দিয়ে কাগজে নামাতে পারেন? ফারাজ আলদিন পুরোপুরি বিভ্রান্ত আর কিছুটা অপমানিত বোধ করছিল। তার মনে হল এই বুড়ো মানুষটি হয় পাগল হয়ে গেছে অথবা ইচ্ছে করে তাকে এড়িয়ে চলছে। সে বেশ কয়েকদিন আকশেহিরে থাকার সিদ্ধান্ত নিল, এই আশায় যে সে কোনোভাবে মোল্লাকে নিজের গল্প শোনানোর জন্য রাজি করিয়ে নেবে। সে রোজ মোল্লার বাড়ি আসত আর রোজ সেই একই রকম ঘোরানো দার্শনিক জবাব পেত। সে এটা বুঝতে পুরোপুরি ব্যর্থ হল যে মোল্লা তাকে কি শেখানোর চেষ্টা করছেন, যে সত্যিকারের উত্তরাধিকার বইতে নয়, বরং মানুষের মধ্যে বেজে থাকে। মোল্লা নাসিরুদ্দিনের উপলব্ধি হয়েছিল যে তার সময় এখন খুব কাছে। তার এই চিন্তা ছিল না যে তার নাম কোনো বইতে লেখা হবে কিনা। তার শুধু একটি চিন্তা ছিল, জহরা। সে কি তার চলে যাবার পর জীবনের কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারবে? সে কি তার জ্ঞানের সারমর্ম বুঝতে পেরেছে? তিনি তাকে নিজের অন্তিম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ পড়ানোর সিদ্ধান্ত নিলেন। এক দুপুরে যখন ফারাজ আলদিন আবার নিজের কলম আর কাগজ নিয়ে পৌঁছল, তখন মোল্লা তাকে আর জহরাকে নিজের কাছে ডাকলেন। আল জাহিদ পাশেই শুয়ে গভীর শ্বাস নিচ্ছিল। জহরা মা, মোল্লা বললেন, এই পণ্ডিত সাহেব আমার গল্পগুলা বইতে লিখতে চান। তোমার কি মনে হয়, এটা কি ঠিক? জহরা এক মুহূর্ত ভাবল। সে ফারাজের দিকে তাকালো, যে খুব আশা নিয়ে তার দিকে তাকিয়েছিল। তারপর সে মোল্লার চোখের দিকে তাকাল। বাবা, সে ধীরে ধীরে বলল, আপনার গল্পগুলো তো বাতাসের মতো। এগুলো প্রত্যেকে অনুভব করতে পারে, কিন্তু কেউ ধরে নিজে তিজোরিতে বন্দি করতে পারে না। যদি এগুলো বইতে বন্দি করে দেওয়া হয়, তবে এগুলো নিজের সুগন্ধ হারিয়ে ফেলবে। এটি শুনে মোল্লার চোখে একটি গভীর সন্তুষ্টির চমক এল। তিনি বুঝে গেলেন যে জহরা তার জ্ঞানের মর্ম খুঁজে পেয়েছে। পণ্ডিত সাহেব, মোল্লা ফারাজের দিকে ঘুরে বললেন, শুনেছেন, আমার জ্ঞান এখন সুরক্ষিত, তার কোনো বইয়ের দরকার নেই। তারপর তিনি এমন একটি কাজ করলেন যা ফারাজকে পুরোপুরি চকিয়ে দিল। মোল্লা জহরাকে কাগজ আর কলম আনতে বললেন। ফারাজের মনে হল হয়তো এখন তিনি নিজের গল্প লেখানোর জন্য প্রস্তুত হয়েছেন। কিন্তু মোল্লা বললেন, আমি আমার নয়, আমার বন্ধুর ওসিয়তনামা লেখাতে চাই। কোন বন্ধুর? ফারাজ জিজ্ঞেস করল। আল জাহিদের, মোল্লা গম্ভীরভাবে বললেন। ফারাজ নিজের কানকে বিশ্বাস করতে পারল না। একটি গাধার ওসিয়তনামা? এই লোকটা অবশ্যই পাগল হয়ে গেছে।
কিন্তু সে চুপচাপ দেখতে থাকল। মোল্লা জহরাকে দিয়ে লেখাতে শুরু করলেন। আমি আল জাহিদ, মোল্লা নাসিরুদ্দিনের বন্ধু আর সাথী, নিজের পূর্ণ সজ্ঞানে এই ওসিয়তনামা লেখাচ্ছি। আমার কোনো জমি জায়গা নেই, কিন্তু আমার কাছে যা কিছু আছে আমি তা আকশিহিরের মানুষের নামে করছি। আমার ধৈর্য আমি সেই সমস্ত কৃষকদের দিচ্ছি যারা বৃষ্টির অপেক্ষা করে। আমার বিশ্বস্ততা আমি সেই সমস্ত বন্ধুদের দিচ্ছি যারা কঠিন সময় একে অপরের পাশে থাকে। আমার খামোশি দিয়ে শোনার অভ্যাস আমি সেই সমস্ত স্বামীদের দিচ্ছি যারা নিজেদের স্ত্রীদের কথা শোনে না। এটি শুনে মোল্লার স্ত্রী, যিনি পাশেই বসেছিলেন, মুচকি হাসলেন। আমার বোঝা বইবার ক্ষমতা আমি সেই সমস্ত শাসকদের দিচ্ছি যারা নিজেদের প্রজাদের দুঃখ বোঝে না। আর শেষে আমার সবচেয়ে দামি জিনিস আমার নিজের মালিককে বোঝার ক্ষমতা আর আমার নিঃস্বার্থ প্রেম। এই সব আমি আমার ছোট বন্ধু জহরাকে সঁপে দিচ্ছি। ওই আমার আসল উত্তরাধিকারী। যখন ওসিয়তনামা পুরো হল, মোল্লা জহরাকে দিয়ে তাতে আল জাহিদের খুঁড়ের ছাপ নিতে বললেন। জহরা ভালোবেসে আল জাহিদের পা তুলল আর কালি লাগিয়ে কাগজে তার ছাপ নিয়ে নিল। ফারাজ আলদিন এই সব খোলা চোখে দেখতে থাকল। তার কাছে এইসব ছিল একটি ঠাট্টা, এক বৃদ্ধের পাগলামি। সেটা বুঝতে পারল না যে এই অদ্ভুত ওসিয়তনামার মাধ্যমে মোল্লা নিজের পুরো জীবনের দর্শন বয়ান করে দিয়েছেন, যে আসল সম্পদ জাগতিক জিনিসে নয়, বরং গুণ, আবেগ আর সম্পর্কের মধ্যে থাকে। তিনি নিজের উত্তরাধিকার জহরাকে সঁপে দিচ্ছেন, এক জীবিত মানুষকে, কোনো প্রাণহীন বইকে নয়। যে রাতে ওসিয়তনামা লেখা হল, সেই রাতে আকাশ খুব পরিষ্কার ছিল। তারাগুলো এমন জলজল করছিল যেন তারা মাটিতে নেমে এসেছে। আল জাহিদের শ্বাস এখন আরও ধীর আর গভীর হয়ে গিয়েছিল। মোল্লা আর জহরা পুরো রাত তার পাশে বসে থাকলেন, কোনো কথা না বলে। মোল্লা ধীরে ধীরে আল জাহিদের ঘাড় বুলিয়ে দিচ্ছিলেন। তার আঙুলগুলো মনে করাচ্ছিল সেই সমস্ত রাস্তা যেগুলোতে তারা একসাথে চলেছিলেন, সেই পাথুরে পথ, সেই ধুলোমাখা গলি, সেই বাজারের ভিড়। তারা সেই দিনটি মনে পড়ল যখন তারা তাকে প্রথমবার একটি ছোট বাচ্চার মতো ঘরে এনেছিলেন। তার প্রথম ঢ্যাঁচু ঢ্যাঁচু আওয়াজ মনে পড়ল, তার নদীতে বসে পড়া, তার চোর ধরিয়ে দেওয়া, তার ধোকাবাজ ফকিরের পর্দা ফাঁস করা, সব কিছু এক এক করে মনে আসতে লাগল। এটি শুধু একটি জানোয়ারের স্মৃতি ছিল না, এটি ছিল তাদের নিজেদের জীবনের গল্প, যার প্রতিটি পাতা আল জাহিদ ছাড়া অসম্পূর্ণ ছিল। জাহরা নিজের মাথা আল জাহিদের পেটের উপর ঠেকিয়ে রেখেছিল। সে তার হৃদয়ের ধীর হয়ে আসা ধরফড়ানি অনুভব করছিল। তার মনে পড়ল কিভাবে সে তাকে নিজের পিঠে বসিয়ে ঘোরাত, কিভাবে যখন সে কাঁদত তখন সে নিজের খসখসে মুখ দিয়ে তার জল মুছে দিত। সে তার প্রথম বন্ধু ছিল, তার সবচেয়ে বড় রাজদার ছিল। মাঝরাকের কাছাকাছি আল জাহিদ শেষবারের মতো নিজের চোখ খুলল। সে এক পলক মোল্লাকে দেখল, আর তারপর এক পলক জাহরাকে। তার চোখে কোনো যন্ত্রণা ছিল না, শুধু একটি গভীর প্রশান্তি আর ভালোবাসা ছিল। সে একটি লম্বা শেষ শ্বাস নিল, আর তারপর তার মাথা চিরদিনের জন্য শান্ত হয়ে গেল। জাইতুন গাছের নিচে তারার ছায়ায় আকশেহিরের আত্মা চুপচাপ নিজের শরীর ছেড়ে দিয়েছিল। পরের দিন এই খবর পুরো শহরে ছড়িয়ে গেল। দোকানপাট বন্ধ হয়ে গেল, বাজারে নিস্তব্ধতা ছেয়ে গেল। মনে হলো যেন প্রতিটি ঘরে কারোর আপনজন মারা গেছে। মানুষ মোল্লার বাড়ির বাইরে জড়ো হতে লাগল, তাদের চোখে জল ছিল। আল জাহিদের অন্ত্যেষ্টিক্রিয়া কোনো জানোয়ারের মতো নয়, বরং একজন সম্মানিত নাগরিকের মতো করা হল। শহরের মানুষ তাকে নিজের কাঁধে তুলে কবরস্থান পর্যন্ত পৌঁছাল। জাহরা তার কবরের সবচেয়ে সুন্দর বুনো ফুল চড়াল। মোল্লা চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকলেন। তার চোখে জল ছিল না, বরং একটি অদ্ভুত শূন্যতা ছিল। তার অর্ধেক অংশ আজ তার সাথে চলে গিয়েছিল। ফারাজ আলদিন ভিড়ে দাঁড়িয়ে এই সব দেখছিল। সে অবাক হয়েছিল। সে নিজের জীবনে কখনো কোনো জানোয়ারের জন্য মানুষের এমন ভালোবাসা দেখেনি। তার প্রথমবার উপলব্ধি হল যে হয়তো সে খুব জরুরি কিছু একটা বুঝতে ভুল করছে। আল জাহিদের চলে যাওয়ার পর মোল্লা নাসিরুদ্দিনের জীবনের প্রদীপও নিভতে লাগল। তিনি এখন বিছানা থেকে খুব কম উঠতেন। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু তার বুদ্ধি এখনও সমান তীক্ষ্ণ ছিল। তিনি জাহরাকে নিজের কাছে ডাকলেন আর নিজের শেষ ইচ্ছে জানালেন। মা, তিনি বললেন, যখন আমি চলে যাব তখন কেঁদো না, শুধু একটি কাজ করো, আমার জন্য এমন একটি কবর বানাও যার দরজায় একটি বড় মজবুত তালা লাগানো থাকে। কিন্তু বাবা, জাহরা অবাক হয়ে জিজ্ঞেস করল, কবরে তালা কেন? মোল্লা হাসলেন,
আর সেই তালার চাবিটি পাশের গভীর নদীতে ফেলে দিও। জাহরা কিছু বুঝতে পারল না, কিন্তু সে কথা দিল যে সে তার ইচ্ছে পূরণ করবে। কিছুদিন পর এক সকালে মোল্লা নাসিরুদ্দিনও শান্তিতে ঘুমের মধ্যেই চলে গেলেন। তিনি নিজের বন্ধু আল জাহিদের কাছে সেই দুনিয়ায় চলে গেলেন যেখানে কোনো বোঝা থাকে না আর কোনো নিয়মের বই থাকে না। পুরো আকশেহির তাদের প্রিয় মোল্লার জন্য শোক পালন করল, কিন্তু জাহরা নিজের কথা রাখল। সে কারিগরদের ডেকে মোল্লার জন্য একটি সাধারণ কবর বানাল, কিন্তু তার প্রবেশদ্বারে একটি বড় পুরনো লোহার তালা লাগিয়ে দিল, যেমনটা মোল্লা বলেছিলেন। সে সেই তালার চাবিটি পুরো শক্তি দিয়ে নদীতে ফেলে দিল। যখন ফারাজ আলদিন এটি দেখল, তখন তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এটি পাগলামের সীমা। সে জাহরার উপর চিৎকার করল, তোমার বাবা নিজের জীবনে তো ঠাট্টা করেছেনই, মরার পরও একটি অদ্ভুত ঠাট্টা রেখে গেলেন। এমন একটি কবর যাতে তালা লাগানো আছে আর যার চাবি কারুর কাছে নেই, এর মানে কি? জোহরা যে এতক্ষণ চুপচাপ জল ফেলছিল, সে ফিরল। তার চোখে এখন জল নয়, বরং সেই শান্ত বুদ্ধিমানই ছিল যা কখনো মোল্লার চোখে থাকত। পণ্ডিত সাহেব, সে খুব শান্ত গলায় বলল, এটি বাবার শেষ আর সবচেয়ে গভীর পাঠ। আপনি এখানে তার জ্ঞান বইতে বন্দি করতে এসেছিলেন। আপনি একটি চাবি খুঁজছিলেন যা দিয়ে তার জ্ঞানের ভাণ্ডার খোলা যায়। এই তালা এটাই বলে যে জ্ঞানের কোনো দরজা হয় না আর তার কোনো একটি চাবি হয় না। প্রত্যেককে নিজের রাস্তা নিজে খুঁজতে হয়। আপনি জ্ঞান বাইরে থেকে হাসিল করতে পারেন না, তা নিজের ভেতরে বাঁচতে হয়। বাবা নিজের জ্ঞানের ভাণ্ডারকে চিরদিনের জন্য বন্ধ করে দিয়েছেন, যাতে আমরা সবাই তা নিজ নিজ মনে খোঁজার জন্য স্বাধীন হতে পারি। জোহরার শব্দ তীরের মতো ফরাজ আলদিনের মনে বিঁধল। হঠাৎ এক ঝটকায় তার সব কিছু বুঝে আসল। মোল্লার বই প্রত্যাখ্যান করা, গাধার ওসিয়তনামা আর এখন এই তালা, এই সব একই গল্পের অংশ ছিল। সে যে জ্ঞানকে কাগজে ধরতে চেয়েছিল, তা তো জ্যান্ত ছিল। তা জোহরার চোখে তার শব্দে শ্বাস নিচ্ছিল। সে নিজের দামি কলম আর কাগজপত্র দেখল। সেগুলো তার কাছে হঠাৎ খুব অর্থহীন আর প্রাণহীন মনে হল। সে সেগুলো নিজের ঝোলায় রাখল, জোহরার সামনে মাথা নত করল আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। অনেক বছর কেটে গেল। ফারাজ আলদিন রাজধানীতে ফিরে গেল, কিন্তু সে মোল্লা নাসিরুদ্দিনের ওপর কোনো বই লেখেনি। এর বদলে সে শাসক আর পণ্ডিতদের পড়ানোর একটি নতুন পদ্ধতি শুরু করল, গল্প আর ধাঁধার মাধ্যমে, যা মানুষকে নিজে ভাবতে বাধ্য করত। আকশেহিরে জোহরা এখন জোহরা আপা নামে পরিচিত ছিল। সে শহরের সবচেয়ে বুদ্ধিমতী মহিলা ছিল। মানুষ নিজেদের সমস্যা নিয়ে তার কাছে আসত, আর সে তাদের মোল্লার মতো কোনো সরাসরি জবাব দিত না, বরং তাদের এমন প্রশ্ন জিজ্ঞেস করত যে তারা নিজেদের জবাব নিজেরাই খুঁজে নিত। সে মোল্লার বাড়িকে একটি পাঠশালা বানিয়ে দিয়েছিল, যেখানে সে বাচ্চাদের কেতাবি জ্ঞানের পাশাপাশি করুণা, ধৈর্য আর বন্ধুত্বের পাঠ পড়াত। মোল্লা আর আল জাহিদের কবর পাশাপাশি ছিল। সেই জাইতুন গাছের নিচে মোল্লার কবরে লাগানো তালা এখনও তেমনই ছিল। তাতে জং ধরে গিয়েছিল, কিন্তু তা একটি প্রতীক হয়ে গিয়েছিল। যাত্রীরা দূর দূরান্ত থেকে তা দেখতে আসত। মানুষ এখনও মোল্লা আর আল জাহিদের গল্প শোনাত, কিন্তু এখন তারা শুধু হাসার জন্য শোনাত না, প্রতিটি গল্প একটি শিক্ষা হয়ে গিয়েছিল। যখন কেউ খুব বেশি লোভ করত, তখন মানুষ বলতো, কোথাও তুমিও কাশিম বেয়ের মতো শর্ত হেরে না যাও। যখন কেউ চোখ বন্ধ করে কারোর ওপর বিশ্বাস করত, তখন তারা বলতো, ফকির আজমের গল্প মনে আছে না? আর যখন কেউ শুধু নিয়ম আর আইনের কথা বলতো, তখন তারা জিজ্ঞেস করত, তোমার নিয়মের বইয়ে কি বন্ধুত্বের কোনো মূল্য লেখা আছে? এক সন্ধ্যায় জোহরা নিজের পাঠশালার বাচ্চাদের নিয়ে সেই জাইতুন গাছের নিচে বসেছিল। একটি ছোট বাচ্চা জিজ্ঞেস করল, জোহরা আপা, মোল্লা বাবা কি সত্যিই এত বুদ্ধিমান ছিলেন? জোহরা হাসল। সে সেই কবরের দিকে তাকাল, যাতে তালা লাগানো ছিল। হ্যাঁ বাবা, সে বলল, তিনি এত বুদ্ধিমান ছিলেন যে তিনি জানতেন যে সবচেয়ে বড় বুদ্ধিমানই এটা জানার মধ্যে যে আমরা সব কিছু জানি না, আর তিনি আমাদের যে সবচেয়ে বড় ভাণ্ডার দিয়ে গেছেন তা তার গল্পগুলো নয়, বরং সেই গল্পের পেছনে লুকিয়ে থাকা প্রশ্নগুলো, যার জবাব আমরা আজও খুঁজছি। আর এইভাবে এক মানুষ আর তার গাধার কাহিনী কখনো শেষ হল না। তা বাতাসে, মাটিতে, মানুষের মনে আর প্রতিটি সেই হাসিতে বেঁচে থাকল, যা একটি অদ্ভুত মনে হওয়া কথার পেছনে লুকিয়ে থাকা গভীর সত্য বুঝে কারোর মুখে ফুটে উঠত। মোল্লা আর আল জাহিদ শিখিয়েছিলেন যে জীবনের সবচেয়ে বড় বোঝা বহন করা নয়, বরং এটা জানা যে কোন বোঝা বহন করার যোগ্য আর কোন বোঝা শুধু একটি শিক্ষা দেওয়ার জন্য, যেমন লবণে ভেজা তুলোর বোঝা। বন্ধুরা, এই কাহিনী শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আর আমাদের চ্যানেল সালাম ভয়েসকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।